আমাদের যে বিবর্তন তত্ত্ব নিয়ে যে সিরিজ, আজকে এটি হচ্ছে ৮ম পর্ব। তো আজকে শনিবার ৮ নভেম্বর ২০২৫ বাংলা সময় রাত ৮টায় আমরা শুরু করেছিলাম এবং সত্য সন্ধানীর যে লাইভ সেটার ৮০৬তম পর্ব আজকে। তো এর আগে আমরা যেগুলি দেখিয়েছিলাম মানুষের বিবর্তনের মধ্যে যে বিবর্তন বলতে আমরা কি বুঝি এবং বিবর্তন অ্যাকচুয়ালি এই ডেফিনেশনগুলি এবং বিবর্তনের যে আমরা আগের যে কয়েকটি পর্ব থিওরি কাকে বলে, জীববিজ্ঞানের মৌলিক ধারণা, এইগুলি, কারণ জীববিজ্ঞানের ধারণা যদি না থাকে আপনার যদি জীববিজ্ঞান না জানেন তাহলে আপনারা এই যে প্রশ্নগুলি করবেন যে তাইলে কেমনে জেনেটিক্স এইটা কেমনে হলো, ওইটা কেমনে হলো, এইসব প্রশ্ন আপনাদের থাকবেই। সুতরাং আগে আপনাদেরকে জীববিজ্ঞান সম্পর্কে জানতে হবে। এরপর থিওরি কাকে বলে, হ্যাঁ থিওরি কাকে, অনেকেই জাকির নায়েক টায়েক এগুলি বলে যে এটা তো থিওরি ভাই, এটা তো একটা থিওরি। তো থিওরি কি জিনিস? হ্যাঁ, বিজ্ঞানে তো থিওরি মানে এটা না যে কেউ অনুমান করছে। বিজ্ঞানের থিওরি হচ্ছে যখন পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে বারবার বারবার পরীক্ষিত এবং প্রমাণিত, সেটাকে বিজ্ঞানের থিওরি বলে। হ্যাঁ, তো যেমন বিগ ব্যাং কিন্তু থিওরি, জার্ম থিওরি অফ ডিজিজ, যে জীবাণু থেকে রোগ, আপনার জীবাণু থেকে রোগ হয়, ব্যাকটেরিয়া ভাইরাস থেকে, এটাও একটা থিওরি। কিন্তু এগুলি নিয়ে কিছু বলে নাকি? শুধুমাত্র বিবর্তন একটা থিওরি এটা বলে, কিন্তু বাদ বাকি যে যত কিছু আছে সবই তো থিওরি বিজ্ঞানে। মূল ধারণা অলরেডি আমরা এগুলি আলাপ করে ফেলেছি। জীবের শুরু, এবায়োজেনেসিস, এটা আমার একটা ভিডিও আছে, এবায়োজেনেসিস কিভাবে জীবনের শুরু হলো। এরপর এককোষী জীবন কাকে বলে, এককোষী প্রাণীর ধারণা আমরা দিয়েছিলাম, যে এককোষী প্রাণী যেমন অ্যামিবা, ব্যাকটেরিয়া, এবং তাদের ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ এর গঠন, এগুলি, এবং একটি কোষের মধ্যে কি থাকে, কোষ দেখতে কেমন, কোষটাকে যদি আপনি মাইক্রোস্কোপে দেখেন তাহলে কেমন দেখা যাবে সেটি আমরা দেখিয়েছিলাম, যে একটি কোষ তার ভিতরে বেশ কিছু জিনিস আছে এবং প্রতিটা জিনিসের কিছু কিছু ফাংশন আছে, মাইক্রোস্কোপে দেখতে কেমন হবে। এই জীব কোষগুলি জীবনের মূল, এবং এই যে ডিএনএ আরএনএ এর মধ্যে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে, বৈশিষ্ট্য ধরে রাখে যে আপনার ছেলের ডিএনএ এবং আপনার কতটা মিল থাকবে, 99.99 এরকম মিল থাকে। এবং তার যে বৈশিষ্ট্যগুলি, অর্থাৎ তার স্বভাব চরিত্র কেমন হবে, চুলের রং, চোখের রং, গায়ের রং, কতটুকু লম্বা হবে, সব এই ডিএনএ দিয়ে নিয়ন্ত্রণ হয়। তো এরপর জীবকোষ প্রথমে কিভাবে গঠিত হয়েছিল, এটা আমাদের এবায়োজেনেসিস এর যে সিরিজ ছিল এখানে দেখিয়েছিলাম, যে একটি কোষ কিভাবে গঠিত। তো এটা বোঝা জরুরি এই কারণে যে আপনাদের জীববিজ্ঞান সম্পর্কে ধারণা অবশ্যই দরকার। তা না হলে এরপরে যে অমিত দা এসে কথা বলবে আপনাদের কিছুই মাথায় ঢুকবে না। আগে যদি বেসিক আপনাদের ধারণা না থাকে, জীববিজ্ঞান না জানেন, তারপরে যখন অমিত দার লেকচার শুনবেন তখন আপনারা বুঝবেন না। হ্যাঁ, এই জন্য এইগুলি শেখা দরকার, যে ধীরে ধীরে পৃথিবীতে জীবনের বিকাশ ঘটেছে। হ্যাঁ, এককোষী থেকে বহুকোষী, এই যে জীবজগতের বৈচিত্র্য যেটা দেখিয়েছিলাম, যে এক কোষ থেকে বহু কোষ, তারপর এই যে জীবন, বিভিন্ন রকমের পশু পাখি প্রাণী ছড়িয়ে গেছে, কোনোটা পানিতে থাকে, কোনোটা মাটির নিচে থাকে, কোনোটা আকাশে উড়ে, এরকম বিভিন্ন রকম প্রাণী সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। কিন্তু এটা মূলে একটি মাত্র প্রাণী ছিল প্রথমে, একটি মাত্র এককোষী প্রাণী থেকে এই পৃথিবীর সমস্ত প্রাণী উদ্ভব। হ্যাঁ, এই জিনিসগুলি আমরা এর আগে আলোচনা করে ফেলেছি। ইকোলজি নিয়ে কথা বলেছিলাম, যে প্রকৃতিতে বিভিন্ন রকম নিচ, ইকোলজিক্যাল নিচ আছে, যেমন এই যে
এই যে পাখিগুলি দেখতে পাচ্ছেন, পাখিগুলি লক্ষ্য করবেন যে এগুলির ঠ্যাং পাগুলি আছে। এই যে পাখিটা ফ্ল্যামিঙ্গো, পাটা অনেক লম্বা, এটা পানির অনেক গভীরে যেতে পারে। আবার এই যে হাঁস আছে, হাঁস কিন্তু ডুব দিতে পারে পানিতে, অনেকক্ষণ পানিতে ডুব দিয়ে থাকতে পারে। আবার এই যে পাখিটা, এইটা যতটুকু পা যেতে পারে, আবার এই পাখির ছোট যতগুলি পা ছোট তারা আবার উপরে চলে আসছে। তো এই যে এই যে দেখতেছেন ইকোলজিক্যাল নিচ, মানে প্রকৃতিতে জায়গা দখল করার বিষয়টা আছে। আর জায়গা দখল করার ভিত্তি করে উপরে তাদের শারীরিক পরিবর্তন হয়ে গেছে। তো এই যে বিষয়গুলি, এটা ডারউইন দেখতে পেয়েছে। ডারউইন গ্যালাপাগোসে গিয়ে দেখছে যে পাখিগুলি, যে ফিঞ্চ পাখি সে দেখতে পায়, ইকোলজির উপরে নির্ভর করে ফিঞ্চ পাখিগুলি পরিবর্তন হয়ে গেছে। একই প্রজাতির পাখি, কিন্তু যেহেতু আলাদা আলাদা দ্বীপপুঞ্জের মধ্যে ছিল, তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, কারণ তা না হলে তারা বিলুপ্ত হয়ে যাবে। তো তারা টিকে থাকার জন্য লড়াই করতে গিয়ে এই পরিবর্তনগুলি তাদের মধ্যে চলে আসছে। যে পাখিগুলি পরিবর্তন হয়ে গেছে ওই পাখিগুলি টিকে আছে। তো এই যে এটা হচ্ছে অ্যাডাপ্টেশন, এখান থেকেই বিবর্তন শুরু। তো বিভিন্ন পাখি আপনারা দেখতে পাচ্ছেন বিবর্তন হয়েছে। এটাকে ডারউইন বলতো ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন যে আইডিয়াটা উনি দিয়েছিলেন, যে প্রাকৃতিক নির্বাচন, প্রকৃতি টিকে থাকার জন্য জীবদেহে যে পরিবর্তন হয়। তো ইকোলজি কি, ইকোসিস্টেম কি, এগুলি আমরা দেখিয়েছিলাম, ক্লাসিফিকেশন দেখিয়েছিলাম, যে কত রকমের কিংডম আছে, এবং এই যে কিংডম মনেরা, প্রোটেস্টা, ফাঞ্জাই, প্লান্টেয়া, অ্যানিমালিয়া, আমরা বেসিক্যালি 5টা ভাগে ভাগ করেছিলাম জীব জগৎকে, এবং এর মধ্যে কোন কোন প্রাণী আছে এবং মানুষ কোন জায়গায় আছে। অ্যানিমাল কিংডমের মধ্যে মানুষ রয়েছে কোথায়? তো এই যে দেখেন অ্যানিমাল কিংডম কিছু আছে যাদের ব্যাকবোন বা স্পাইনাল কর্ড, হ্যাঁ, শিরদাঁড়া নাই, এরকম কিছু আছে, যেমন এই যে কেঁচো, জোক, স্টারফিশ, হাইড্রা, পোকামাকড়ের কিন্তু ব্যাকবোন নাই, কঙ্কাল নাই, তাই না? এরকম আছে। আবার মাছ, ব্যাং, এদের কিন্তু কঙ্কাল আছে। বাঘ, বিড়াল, কুকুর, এরা কি করে? এদের ব্যাকবোন আছে। আবার এরা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। মাছ আবার স্তন্যপায়ী না। মাছ কি দুধ খায়? তিমি মাছ একটা স্তন্যপায়ী, কিন্তু অন্যান্য যে মাছ, তিমি মাছ কিন্তু মাছ না, তিমি মাছ কিন্তু একটা ম্যামল। তো এইরকম আমরা ক্লাসিফিকেশন আগে শিখেছিলাম, যে এই যে ভার্টিব্রেটস, নন ভার্টিব্রেটস বা ইনভার্টিব্রেটস, এরকম 2 রকম আছে। এরপর মলাস্ক আছে, এরপর অ্যামফিবিয়ান্স আছে, পাখি আছে, এরকম ক্লাসিফিকেশন। মানুষ হচ্ছে ম্যামল। মানুষ এক ধরনের স্তন্যপায়ী প্রাণী, গরু ছাগলের মতোই। হ্যাঁ, তাই মুমিনরা তো বিশ্বাস করতে চায় না যে মুমিনরা বিশ্বাস করতে চায় না মানুষ হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী। মানুষ এক ধরনের ম্যামল, এই গরু ছাগলের মতোই একটা ম্যামল হচ্ছে মানুষ। তো এই যে আমরা ভার্টিব্রেটস বা যে সব প্রাণীর ব্যাকবোন আছে, ভার্টিব্রেটস হচ্ছে যাদের মেরুদণ্ড আছে। এই মেরুদণ্ডী প্রাণীকে আমরা আবার 5 ভাগে ভাগ করেছি। কি কি? অ্যামফিবিয়ান হচ্ছে যে ব্যাং, যারা জীবনের শুরুতে মাছ থাকে এবং পরে গিয়ে আবার ডাঙায় চলে আসে, 2 জায়গায় থাকতে পারে। হ্যাঁ, এরা হলো অ্যামফিবিয়ান। রেপটাইল কি? এই যে সাপ, টিকটিকি, সান্ডা, এইগুলি হচ্ছে এই যে আপনার, এগুলি হলো রেপটাইলস। হ্যাঁ, রেপটাইল, সাপ এক টাইপের রেপটাইল যেগুলি ডিম পাড়ে। হ্যাঁ, এরপরে হলো ম্যামলস কি? ম্যামলস হচ্ছে যারা স্তন্যপায়ী প্রাণী, যেমন এই সিংহ একটা ম্যামল, দুধ খায়, বাচ্চা দেয়।
ডিম পারে না। হ্যাঁ, সিংহ কি ডিম পারে? ডিম পারে না। হ্যাঁ, সিংহ হচ্ছে বাচ্চা দেয়। এরপরে ফিশ, এই যে মাছ যারা পানিতে থাকে, গায়ে আপনার আঁশ আছে, গিলস দিয়ে নিঃশ্বাস নেয়, লাংস নাই, গিলস দিয়ে তাদের বাতাস লাংসে বাতাস নেয় আর কি। এরপরে যে পাখি যারা উঠতে পারে, গায়ে গায়ে ফেদার্স আছে। তো আমরা ডাইনোসরের উপরে যে সিরিজটা করেছিলাম, ডাইনোসর থেকে কিন্তু পাখি আসছে। এর আগের সিরিজে আমরা ডাইনোসর দেখি, ডাইনোসর গুলি তাদের ধীরে ধীরে তাদের যে বোন স্ট্রাকচার হলো হয়ে, মানে হলো বোন বলতে কি, তাদের হাড্ডি হচ্ছে ভিতরে ফাঁপা, হাড্ডি ভিতরে ফাঁপা হওয়ার কারণে তারা উঠতে পারে, বাতাসে বাতাসে ভেসে থাকতে পারে। অনেক বড় বড় ডাইনোসর কিন্তু পাখি হয়ে গেছে। তো গায়ে ফেদার থাকার ফেদার গুলিও দেখবেন আপনি আহ, একটা ময়ূরের পাখনা বা মুরগির পাখনাও আনতে পারেন। তো দেখবেন যে ভিতরে ফাঁপা থাকে, আপনার পালকগুলি বাইরে থাকে। আর মুরগির যে বোন স্ট্রাকচার, এই যে খাঁচাটা এমন ভাবে তৈরি যাতে বাতাসে ভেসে থাকতে পারে। এই যে পাখিগুলি, বিভিন্ন রকম প্রাণী আমরা দেখেছি যে এর আগেও, হ্যাঁ, এই যে ভাল্লুক, এলিফ্যান্ট, এগুলি সব ম্যামল, এগুলি সব কি স্তন্যপায়ী প্রাণী। ম্যামলস এবং ম্যামলের আগে থেকে যারা আসছিল, আমরা ওটাও দেখেছিলাম। ম্যামলের আগে কি, একদম আগের প্রাণী, আপনারা যদি কসমিকের যে প্রেজেন্টেশন গত সপ্তাহে দেখে থাকেন, যে ম্যামল ফর্ম নিয়ে কথা বলেছিল। প্রাইমেটস এর মধ্যে প্রাইমেট কি, প্রাইমেট যারা বুদ্ধিমান প্রাণী, বুদ্ধিমান, এই যে গরিলা, শিম্পাঞ্জি এবং মানুষের পূর্বপুরুষ ছিল প্রাইমেট। এদের ব্রেইন খুব বেশি সক্রিয়, ব্রেইনটা বড় হয়ে গেছিল অন্যান্য প্রাণী থেকে, তাদের ব্রেইন বেশি সক্রিয়। এই যে হাতি দেখেন, বিশাল বড় হাতি, কিন্তু ব্রেইন ছোট, বডির তুলনায় অনেক ছোট। ভাল্লুকও তাই। কিন্তু এই শিম্পাঞ্জি, গরিলা, এদের ব্রেইন আস্তে আস্তে বড় হয়ে গেছে। তো এদেরকে প্রাইমেট বলা, যারা ব্রেইন অনেক বেশি ইউজ করে। তারা হ্যান্ড টুলস ইউজ করতে, টুলস মানে তারা পাথর, গাছের ডাল, এগুলিকে টুলস হিসেবে ব্যবহার করে। তার মানে এই জিনিসগুলি, যেমন গাছের ডাল দিয়ে তারা অন্য ফল পেড়ে খেতে পারে, শিকার করতে পারে। পাথর দিয়ে তারা বিভিন্ন রকম অস্ত্র তৈরি করতে পারত। বানর, শিম্পাঞ্জির মধ্যেও দেখবেন এই ধরনের জিনিস তাদের মধ্যে আছে। জঙ্গলে আপনি গিয়ে দেখবেন যে বানর, শিম্পাঞ্জি, তারাও এই ধরনের কিছু ট্রেটস আছে, যে তারা হাতের ব্যবহার জানে, হাত কিভাবে দুই পায়ে হাঁটে হাতের ব্যবহার করতে পারে। বাট তাদের বডি শেপের কারণে একদম মানুষের মতো সোজা হয়ে হাঁটতে পারে না। তো মানুষের মতো সোজা হয়ে হাঁটতে পারে কোন ধরনের, আপনার ম্যামোফর্মস, মানে ম্যামলের আগে যারা ছিল। এবং এই ভিডিওটা আগে দেখিয়েছিলাম মানুষ কিভাবে ধীরে ধীরে সোজা হয়ে হাঁটা শুরু করে। অর্থাৎ একটা মানুষ, অনেকে মনে করে যে এই যে প্রথম যে ছবিটা, এটা শিম্পাঞ্জি, আসলে এটা শিম্পাঞ্জি না, এগুলো হচ্ছে অ্যাস্ট্রালোপেথিকাস অ্যাফ্রান্সিস। এই যে অ্যাস্ট্রালোপেথিকাস অ্যাফ্রান্সিস, এরা ধীরে ধীরে হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলাস, এরপর মানুষ হোমোসেপিয়েন্স। তো ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে মানুষ সোজা হয়ে হাঁটা শুরু করছে। এই যে টুলস এর ব্যবহার বলছিলাম, যে গাছের ডাল বা পাথর, হাড্ডি, এগুলো দিয়ে অস্ত্র হিসেবে ব্যবহার করা মানুষ শিখে গিয়েছিল। হাত যখনই দুই পায়ে হাঁটা শুরু করে, হাত ফ্রি হয়ে যায়, তারা খুব সহজেই এই অস্ত্রগুলি তৈরি করতে পারে। আর তাদের খাবারের যে পরিবর্তন আসে, এটাও একটা বিশাল ভূমিকা রেখেছে বিবর্তনে, যে তারা তাদের খাদ্য পরিপাক করতে সময় কম লাগতো। তো কেন সময় কম লাগতো, তারা হচ্ছে যখন রান্না করা শিখে গেছিল। তো অন্যান্য পশু পাখি যেমন গরু, ছাগল দেখবেন সারাদিন ঘাস খায়, রাত্রে ওগুলি হজম করে, জাবর কাটে, হ্যাঁ, ওগুলি আবার তাদেরকে হজম করতে হয়, মানে ওই
তারা যা খাইছে সারাদিন ওগুলি আবার আবার তাদেরকে জাবর কেটে আবার খাইতে হয়। তো খাওয়ার পিছনে প্রচুর টাইম নষ্ট হয় এইসব পশু পাখির। কিন্তু মানুষের সেটা করতে হয় না। মানুষ যখন রান্না করে খায় তাদের অনেক সময় বেঁচে যায়। এই হজম করার যে সময়টা অনেক বেঁচে যায়। তখন তারা কি করছে, এই যে সময় দিয়ে তারা ছবি আঁকছে গুহার মধ্যে, ভাষা ডেভেলপ হয়ে গেছে। আ কমিউনিকেশন একটা বিশাল বড় ভূমিকা রেখেছে যে আমাদের মানুষের সভ্যতার। কারণ কি একজন মানুষ যা জ্ঞান অর্জন করেছে সেটা আরেকজনকে বুঝিয়ে দিতে পারে ভাষার মাধ্যমে, শিখিয়ে দিতে পারে। তাহলে ওই লোকটাকে আবার নতুন করে কোনো কিছু আবিষ্কার করতে হয়নি। হ্যাঁ? ধীরে, ধীরে এইভাবে সভ্যতা এগিয়ে গেছে। একজনের উপর একজন এইভাবে। তো এই ভিডিওটা গত কয়েক পর্বে দেখেছি। এরপর আরেকটি ভিডিও আছে, ডায়নোসর নিয়ে ভিডিও আছে। এরপর মানুষের ইভলিউশনের ২য় পর্ব এটা দেখিয়েছিলাম। কিভাবে মানুষ আসছে। এরপর আজকে যেটা আজকে কথা বলবো কেপিজি ম্যাস এক্সটিংশন এর পরবর্তীতে। তো ক্রেটেসিয়াস যে এরা কি এপক, পিরিয়ড, টাইম এরকম বিষয়গুলি নিয়ে আমরা আগে বুঝিয়েছিলাম যে এপক এবং এটা সময় এবং এই যে একটা ইভেন্ট বলতে একটা ঘটনা, এই যে উল্কাপিণ্ড পড়ে, এটা ক্রিটেসিয়াস এবং আপনার ক্রিটেসিয়াস পিরিয়ডে এবং প্যালিওজেন এক্সটিংশন ইভেন্ট বলে এটাকে, যেটাকে কেপিজি ম্যাস এক্সটিংশন নামে পরিচিত। ক্রিটেসিয়াস প্যালিওজেন এক্সটিংশন পিরিয়ড। তো এখানে কি ঘটে, একটা উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানে ডাইনোসরের আমল। এটা হলো 66 মিলিয়ন বছর আগে, 66 মিলিয়ন বছর আগে এই উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানে। তো তখন ডাইনোসর মানে ক্রেটেসিয়াস পিরিয়ডে তো বেশি ডাইনোসর ছিল। কিছু আপনার ম্যামলো ফর্ম ছিল। ম্যামলের আগের যে অবস্থান সেটি ছিল। এইখানে কি ঘটে সেটা হচ্ছে যে এই যে একটি উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানে। আঘাত হানার ফলে কি ঘটে যে আপনার পৃথিবীতে ধুলার ঝড় হয়, ধুলায় ভরে যায়, সূর্য ঢেকে যায় এবং বলা হয় 75% পশু পাখি বিলুপ্ত হয়ে যায় এই সময়। কারণ তারা খাদ্য পায়নি, তারা বিভিন্ন রকম যে বেঁচে থাকার জন্য। আচ্ছা মিজান ভাই, আপনি একটু মিউটে থাকেন, আপনি ইকো হচ্ছে। ধন্যবাদ। তো এই যে কেপিজি ম্যাস এক্সটিংশন যেখানে 75% পশু পাখি বিলুপ্ত হয়ে যায়, এই সময় এই যে উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবীতে ধুলার ঝড় হয়, সমস্ত গাছপালা আগুনে পুড়ে যায়, পশু পাখিও পুড়ে যায় এবং সারা পৃথিবী ধুলায় ঢেকে যায়। এই সময় এর পরবর্তীতে একটি আইস এজ বা বরফ যুগ শুরু হয় এবং এটি হচ্ছে যে আপনার ক্রেটেসিয়াস এবং প্যালিওজিন বা কেপিজি, এই দুইটা পিরিয়ডকে ডিভাইড করে, এই দুইটা সময়কালকে ভাগ করে ইভেন্টটা, যে ক্রেটেসিয়াস পিরিয়ডকে এন্ড হয়ে যায়, প্যালিওজিন এরা শুরু হয়। তো ম্যাস এক্সটিংশন পৃথিবীর বেশিরভাগ পশু পাখি 75% স্পিসিস বিলুপ্ত হয়ে যায়। তার মধ্যে কি ছিল? নন এভিয়ান ডাইনোসর, যেসব ডাইনোসর বড় বড় ডাইনোসরগুলি বিলুপ্ত হয়ে গেছে। বেঁচে ছিল কারা? যেসব পশু পাখি মাটিতে গর্ত খুঁড়ে থাকতে পারে, তারা আমাদের পূর্বপুরুষ। যেসব ম্যামোলোফর্ম মাটিতে গর্ত খুঁড়ে ছিল তারাই হচ্ছে আমাদের পূর্বপুরুষ, তারা টিকে ছিল। আর কিছু ডাইনোসর টিকে ছিল যারা উঠতে পারত,
এভিয়ান ডাইনোসর, ওরা টিকে গেছে। তো এই জায়গায় আপনার আঘাত হানে, এই যে গালফ অফ মেক্সিকো, ওই সময় পৃথিবীটা এরকম ছিল দেখতে। এই যে ইউনাইটেড স্টেটস, এই যে আপনার ইউনাইটেড স্টেটস, আপনার ফ্লোরিডা, এই জায়গায় মেক্সিকো, এই যে আপনার এটা নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। তো এই জায়গায় মেক্সিকোর গালফ অফ মেক্সিকো, এই জায়গায় আঘাত হানে আপনার যে উল্কা পিণ্ডটা। তো এই কেপিজির রিজনটা কি, কেন কেপিজি হয়? তো এই যে দেখেন কেপিজির কারণগুলি কি, এই যে ম্যাস এক্সটেনশনের কারণ কি। তো ম্যাসিভ অ্যাস্টেরয়েড অ্যাবাউট 10 কিলোমিটার ওয়াইড, তো একটা বিশাল বড় অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত হানে, যেটা হলো 10 কিলোমিটার ডায়ামিটার ছিল বা 6 মাইল চড়া। এটা আঘাত হানে এই গালফ অফ মেক্সিকোর উপরে। তো এই যে আপনার চিক্সলাভ জায়গাটার নাম মেক্সিকোতে, এবং ইউকাটান পেনিনসুলা এইখানে আঘাত হানে। এটা এভিডেন্স কি? এভিডেন্স হচ্ছে যে এখানে আপনার ইরিডিয়াম এর পরিমাণ খুব বেশি। তো এই উল্কা পিণ্ডের মধ্যে ইরিডিয়াম অনেক বেশি থাকে। যেসব জায়গায় আপনার সয়েল টেস্ট করে দেখা গেছে অনেক ইরিডিয়াম পাওয়া যায়, এটা পৃথিবীতে রেয়ার এলিমেন্ট। তো ইরিডিয়াম পাওয়া গেলে বোঝা যায় এখানে উল্কা আঘাত হেনেছিল। তো এই আঘাতের ফলে কি হয়েছে, শকওয়েভস, হ্যাঁ, পৃথিবী বিশাল বড় একটা ঝাঁকি লাগে। এরপরে আগুন লেগে যায়, এরপর সাইক্লোন, সুনামি শুরু হয়, ভলক্যানিক ইরাপশন হয়, ভলক্যানোগুলি মানে অগ্নি উৎপাত হয়, সারা পৃথিবী ঢেকে যায়। তো সূর্য যেহেতু ঢেকে গেছে, তখন খাদ্য নাই। সূর্য ঢেকে যাওয়ার কারণে খাদ্য সংকটে পড়ে যায় পৃথিবীর পশু পাখি। বেশিরভাগ পশু পাখি এক্সটিংক্ট, 75% পশু পাখি পৃথিবী থেকে এক্সটিংক্ট হয়ে যায়। তো এই যে ডাইনোসর গুলি এক্সটিংক্ট, এই যে দেখেন ভলক্যানিক ইরাপশন হয়েছে, ডাইনোসর গুলি মারা গেছে। এবং বিভিন্ন জায়গাতে যে ভলক্যানিক, এই যে ডেকান ট্র্যাপস এর মধ্যে মডার্ন ডে ইন্ডিয়া, তো ইন্ডিয়াতে একটা ভলক্যানিক ইরাপশন হয়, যেখানে অনেক আপনার এই যে গ্যাসগুলো, গ্রিন হাউস গ্যাসের মধ্যে কি কি আছে, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, এরকম গ্যাসগুলি ঢেকে দেয় পৃথিবীকে, কার্বন মনোক্সাইড। হ্যাঁ, তো এইগুলি পৃথিবী ঢেকে দেওয়ার কারণে আপনার ক্লাইমেটে একটা বিশাল বড় চেঞ্জ আসে। সমুদ্র, এরপর সমুদ্র অ্যাসিডিফিকেশন হয়, অ্যাসিডে বাতাসে যখন কার্বন মনোক্সাইড থাকবে, তখন অ্যাসিড ফর্ম করে, পানিতে অ্যাসিড ফর্ম করে। তো সমুদ্রগুলি সব অ্যাসিডিক হয়ে যায়, অ্যাসিডে ভরে যায়। আর এর কনসিকুয়েন্স দেখেন, এরপরে হচ্ছে যে প্রলং নিউক্লিয়ার উইন্টার, বিশাল বড় একটা আইস এজ শুরু হয়, due to the blocked sunlight and drastically cooled the planet। মানে অনেক ঠান্ডা, সূর্য ঢেকে গেছে, তো ফটোসিনথেসিস সম্ভব নয়, তাই না? এরকম পরিবেশে গাছপালা ফটোসিনথেসিস সম্ভব নয়। আর ফটোসিনথেসিস না হলে গাছপালা যদি খাবার তৈরি করতে না পারে, আমরা জানি পৃথিবীতে খাবার তৈরি করে, ফুড প্রডিউসার হচ্ছে একমাত্র গাছপালা। তাহলে ফটোসিনথেসিসের উপর নির্ভর করে ফুড প্রডিউস হয়। আর গাছপালা খেয়ে অন্যান্য প্রাণী থাকে, আবার ওই প্রাণীকে খেয়ে আরেকটা প্রাণী বেঁচে থাকে, মাংসাশীগুলি বেঁচে থাকে। তো এইভাবে ইকোলজি বা ফুড চেইন এইটা কলাপস করে যায়। তো কলাপস করে গেলে সূর্য নাই যেহেতু, মানে সূর্য ঢেকে গেছে, তো এই পুরা ফুড চেইনটা কলাপ করে গেছে ম্যারিন এবং টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমস। ম্যারিন কি, সমুদ্রের যে ইকোসিস্টেম, ওটা কলাপস করে গেছে। টেরেস্ট্রিয়াল কি, পৃথিবীর উপর মানে মাটিতে যেটা আছে, দুইটাই কলাপস করে গেছে। তো এই যে প্রাণীটা দেখতে পাচ্ছেন, এইগুলি হচ্ছে মাটিতে গর্ত করে থাকতো। এবং এই প্রাণীটা কেন রেলেভেন্ট আমাদের জন্য,
কারণ এই যে প্রাণীটা দেখতে পাচ্ছেন, এইখান থেকেই মানুষ আসছে। মানুষ এই প্রাণী থেকে আসছে। অর্থাৎ মানুষের পূর্বপুরুষ হচ্ছে এই প্রাণীটা, ইঁদুরের মতো দেখতে। তো এক্সটিংক্ট হয় কারা? নন এভিয়ান ডাইনোসর। যেসব ডাইনোসর ছিল ওই সময়, যারা উঠতে পারে না, তারা এক্সটিংক্ট হয়ে গেছিল। এরপর মেরিন রেপটাইলস অ্যান্ড সেভারাল প্ল্যান্ট স্পিসিস। তো সমুদ্রের সমস্ত কিছু মারা গেছে, রেপটাইলগুলি সমুদ্রের মধ্যে যারা ছিল। এরপর গাছপালা যেগুলি ছিল ওইগুলি ধ্বংস হয়ে গেছে। অ্যামোনাইটস, এগুলি ধ্বংস হয়ে গেছে। তো সব প্রাণী ধ্বংস হয়েছে, কিন্তু বেঁচে ছিল কারা? ছোট ছোট প্রাণী, ছোট ছোট ম্যামলস, যারা যারা হচ্ছে গর্ত খুঁড়ে থাকতে পারে। সাম স্মল ম্যামলস, বার্ডস, এভিয়ান ডাইনোসর। পাখি হচ্ছে এভিয়ান ডাইনোসর। পাখি হলো এমন কিছু ডাইনোসর যারা উঠতে পারে। তো আমরা যে র্যাপটার্স গুলি দেখেছি, র্যাপটার গুলি আপনার গায়ে ফেদার ছিল, হলো বোনস, যেসব পাখির বৈশিষ্ট্য, ঠোঁট, নখ, এরকম পাখির বৈশিষ্ট্যগুলি র্যাপটারের মধ্যে ছিল। তো র্যাপটারগুলি উঠতে পারত। তো র্যাপটার উঠতে পারত দেখে এই যে স্মল ম্যামল, ছোট ছোট যে ম্যামলগুলি ইঁদুরের মতো, তারা গর্তে থাকতো। ওইগুলি মানুষের পূর্বপুরুষ। বার্ডস, পাখির পূর্বপুরুষ হচ্ছে এভিয়ান ডাইনোসর, যে র্যাপটারগুলি। আর কিছু ক্রোকোডিলো ফর্ম ছিল, যেগুলি কুমির, গিরগিটি, টিকটিকি, এদের পূর্বপুরুষ। আর আদার অ্যাডাপ্টেবল স্পিসিস যেগুলি বেঁচে ছিল, খুবই কম সংখ্যক প্রাণী বেঁচে ছিল, যেখান থেকে সমস্ত জীবজগৎ আবারও তৈরি হয়, সেকেন্ড টাইম সৃষ্টি হয় সারা পৃথিবীতে জীবজগৎ। আইস এজের পরে ধীরে ধীরে আবার জীবনের আবির্ভাব হতো, এই পশু পাখিগুলি আবারও বিস্তার করতে শুরু করে। এবং সেগুলি ছোট ছোট এবং খুব, যেহেতু খাবারের এখানে শর্টেজ ছিল, তারা পোড়া খেয়ে বেঁচে থাকতো। যে মানুষ যে রান্না করে খায়, এই কারণে যে ওই পোড়া খাওয়ার অভ্যাস হয়ে গেছে তখন। তো এইখান থেকে এই যে একটা ফসিল পাওয়া গেছে যে কি ধরনের প্রাণী ওই সময় ছিল। তো the extinction created ecological opportunities for surviving species to diversify. যেগুলি টিকে গেছে, কারা টিকে গেছিল? যেগুলি বললাম যে ম্যামলস, গর্তে থাকা ম্যামল এবং আকাশে উড়া র্যাপটার্স। আর কিছু রেপটাইল ছিল পানিতে, যেমন ক্রোকোডাইল, যেগুলি ক্রোকোডিলের ফর্ম, ক্রোকোডাইলের আগে যেগুলি ছিল। তো এইসব প্রাণী বেঁচে ছিল এবং এরাই ধীরে ধীরে বংশ বিস্তার শুরু করে এবং তারা সারা পৃথিবীতে তখন ডাইভার্সিফাই হতে থাকে। প্রাইমেটস কোনগুলি বললাম? প্রাইমেটস হচ্ছে যাদের ব্রেইন বড় হয়ে গেছে, ব্রেইনগুলি বেশি কাজ করছে বডির তুলনায়। যেমন আপনি প্রাইমেটস হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, এরকম টাইপের প্রাণী। প্রোটোপ্রাইমেটস লাইক পার্গাস্টোরিয়াসের কথা বলেছিলাম, আবারও বলবো পরবর্তীতে। পার্গাস্টোরিয়াস ইঁদুরের মতো ছিল, কিন্তু ইঁদুরের মতো এরা হচ্ছে যে আপনার প্রাইমেটের পূর্বপুরুষ। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ পার্গাস্টোরিয়াস ছিল। তখন ডাইনোসর নাই যেহেতু, তখন এইসব প্রাণী, ইঁদুরের মতো প্রাণীগুলি সারা পৃথিবীতে আপনার ছড়িয়ে গেছে, তারাই দখল করছে পৃথিবীটা। হ্যাঁ, ইঁদুরের মতো প্রাণীগুলি সারা পৃথিবী দখল করে ফেলছে এবং কিছু কিছু প্রাণী তখন গাছেও থাকতে শুরু করছে। তো দিস ইভেন্ট ফান্ডামেন্টালি শেপ দ্য লাইফ অফ আর্থ, পেভিং দ্য ওয়ে টু দ্য মডার্ন বায়োডাইভার্সিটি। তো এখান থেকে আধুনিক যে পশু পাখি সেগুলি আসে। এবারে আমরা দেখব যে মানুষ কিভাবে আসছে। দ্য জার্নি অফ হিউম্যান ইভলিউশন ফ্রম আর্লি ম্যামলস। এতক্ষণ আমরা যেগুলি দেখলাম যে পার্গাস্টোরিয়াস এবং অন্যান্য ম্যামলস গুলি, এখান থেকে মানুষের বিবর্তন শুরু হয়। তো এই যে এই ছবিটা যে দেখাই আমি মাঝে মধ্যে, এটা হচ্ছে যে আমরা আসলে বিবর্তনের যে
মডেলটা, বিবর্তনের যে মডেলটা, অনেক জায়গায় যে এই একটা ছবি দেখা যায় একটা থেকে একটা আসছে। তো ওই মডেলটা আসলে সঠিক না। এটা হচ্ছে আরো অ্যাকুরেট মডেল। হ্যাঁ, এই মডেলটা হচ্ছে অ্যাকুরেট। এটাকে বলে ফাইলোজেনিক ট্রি। মানুষের ইভলিউশন মানে এরকম হয় না যে একটা প্রাণী এভাবে আসছে। হয়তো আপনাকে এই পার্টটা দেখায় যে এই যে একটা প্রাণী তারপর মানুষ আসছে এইভাবে, বা এই যে শিম্পাঞ্জি এই কিন্তু অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ফাইলোজেনিক ট্রি। এটা কোনো লিনিয়ার বা ইয়ার মতো না, ল্যাডারের মতো না, বা কোনো সিঁড়ির মতো না যে একটা আসছে। এইভাবে বিভিন্নভাবে ইন্টারলিঙ্কড। তো এই যে এখানে শিম্পাঞ্জি দেখেন, শিম্পাঞ্জির সাথে হোমো সেপিয়ান যেটা মানুষ, তার কোনো লিঙ্ক নাই, কানেকশন নাই। মানে এটা শিম্পাঞ্জি এবং মানুষ এর মধ্যে কোনো লিঙ্ক নাই। তো আমরা পিছনে যাই, ব্যাক করি, দেখবো যে শিম্পাঞ্জি এবং মানুষের পূর্বপুরুষ এক জায়গায় ছিল। এরপর ধীরে ধীরে যে প্রাণীগুলি আসছে, যে এগুলি সব হোমো সিরিজের প্রাণী, হোমিনিডস। এরপরে আছে যে বিভিন্ন ধরনের অফশুট আছে। এরপর যে হোমো নিয়ান্ডারথাল আছে। এগুলি সব হচ্ছে, এই সবগুলি হলো আপনার আমাদের সাথে রিলেটেড, আমাদের কাজিন। এই শিম্পাঞ্জি বলতে পারেন আমাদের কাজিন। আর অন্যান্য প্রাণীগুলি আছে, দেখতে পাচ্ছেন যে বানর টাইপের প্রাণী। এইগুলি সবই প্রাইমেটস। আর এই ছবিটা আমরা সব জায়গায় দেখতে পাই। তো আমাদের দেখানো হয় এইখান থেকে এভাবে মানুষ আসছে। হ্যাঁ, অ্যাকচুয়াল ছবি হচ্ছে এইটা, ঠিক আছে। কিন্তু মানুষ যখন দেখা যায় এই যে বানর থেকে এগুলি আসছে, তখন তাদের প্রশ্ন আসে যে এই বানর তো এখনো আছে, মানুষ আছে, মাঝখানের গুলি কই, এরকম প্রশ্ন তারা করে। কিন্তু অ্যাকচুয়ালি তারা এই ছবিটা তাদেরকে বুঝতে হবে যে আসলে কিভাবে বিবর্তন হয়েছে। এরপর এই ছবি, এই যে দেখেন পার্গেটোরিয়াস, এইটা সব জায়গায় দেখানো হয় না যে ইঁদুর থেকে যে মানুষ আসছে, এবার বানর থেকে মানুষ আসছে। অ্যাকচুয়ালি যে ইঁদুর থেকে আসছে এটা দেখানোই হয় না। তো মানুষের প্রথম পূর্বপুরুষ তো ইঁদুর ভাই, ইঁদুর থেকে মানুষ আসছে, বানর থেকে না। ইঁদুর ছিল প্রথম প্রাইমেট, ইঁদুর থেকেই তো মানুষ আসছে। এই ছবিটা তো দেখানোই হয় না, তারা এই জায়গা থেকে দেখায়, এই জায়গা থেকে ধীরে ধীরে ধাপে ধাপে আসছে। বাট এর আগে তো ইঁদুর ছিল মানুষ। তো এইটা এই যে পার্গেটোরিয়াসের কথা, পার্গেটোরিয়াস হচ্ছে প্রথম প্রাইমেট, আমাদের অ্যানসেস্টর, এটাই আমাদের পূর্বপুরুষ, ঠিক আছে। এটা 66 মিলিয়ন বছর আগে কেপিজি ম্যাস এক্সটিংশন যেটা দেখালাম, যে গাছপালা সব ধ্বংস হয়ে গেছিল, ওই সময় এই প্রাণীটা বেঁচে ছিল এবং এটি গাছের উপরে থাকতো। ধীরে দেখেন হাতগুলি ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, তো এই যে পার্গেটোরিয়াস ইজ দ্য জেনাস অফ সেভারাল এক্সটিংক্ট এবং ইউথেরিয়ান স্পিসিস, typically believed to be the earliest example of primate and proto-primate. এটা হচ্ছে প্রাইমেটের শুরু, এই প্রাণী থেকে। প্রাইমেট কোনগুলি? বানর, শিম্পাঞ্জি, যত কিছু আছে সবই প্রাইমেট, এই প্রাণী থেকে শুরু। তাহলে এই যে ইঁদুর, বানর তো আমাদের পূর্বপুরুষ না, আমাদের পূর্বপুরুষ তো ইঁদুর। হ্যাঁ, তো এই প্রাণীটা থেকে শুরু। এরপর দেখেন এই ভিডিওটা প্লে করব আজকে। তো এই যে প্রাণীটা, এই যে প্রাইমেটটা কিভাবে বেঁচে ছিল সেটা দেখানোর জন্য এই ভিডিওটা দেখুন। No creatures could challenge the dominion of the dinosaurs. Least of all our own early ancestors, tiny mammals like Purgatorius who hide in dark burrow holes. Dinosaurs and mammals appeared on Earth at approximately the same time, and that's something that often gets forgotten. So the entire time, the entire 163 million years that there were dinosaurs, there were also mammals. But mammals, for whatever the reasons, remained very, very small. Whereas your smallest dinosaur, including tail, is probably something like 4 feet, say the size of a Cornish hen, mammals were mouse-sized.
তো এটা হচ্ছে যে পার্গেটোরিয়াস, যেটা হলো আমাদের পূর্বপুরুষ, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে পার্গেটোরিয়াস, যেখান থেকে মানুষ আসছে। তো আহ, যদি আপনারা যে বলে থাকেন বানর থেকে মানুষ, বানর থেকে মানুষ, এটা ভুল কথা। হুম, বানর থেকে মানুষ আসে না। তো এই যে এর পরে যে প্রাইমেটটা দেখেন, এইবারে হাতগুলি আরেকটু ডেভেলপ হচ্ছে, এরাও গাছে থাকতো, এটা পরের প্রাইমেট। এবং এইগুলি প্রায় 50 মিলিয়ন বছর আগে পাওয়া গেছে। ইপোসিন আপনার এপক যে টাইম পিরিয়ডটা ছিল ওই সময় এরা গাছে থাকে, এদের হাত পা গুলি আরো একটু ডেভেলপ হয়েছে এবং তারা গাছে গাছে আপনার অ্যাডাপ্টেড ছিল। তো এই গাছে চড়ে ইয়ে করতো, থাকতে পারতো। পরের যে প্রাইমেটটা, এখন এর পরের যে প্রাইমেট দেখেন অলরেডি বানর শেপ নিয়ে নিছে, ফেসটা এরকম হয়ে গেছে এবং গায়ে লোম চলে আসছে। ওই যে এটা মোটামুটি বানর হোমিনিনস এর মধ্যে চলে আসছে। তো আমি বিশাল বড় একটা জাম্প করছি, কারণ এই প্রাণী থেকে এই প্রাণী জাম্প করছে তার মাঝখানে মিলিয়নস এন্ড মিলিয়ন বছর। এই যে 50 মিলিয়ন ছিল, এটা 7 মিলিয়ন, তাহলে প্রায় 43 মিলিয়ন ইয়ার লাগছে এই প্রাণীতে আসতে, এইটা থেকে এইটাতে আসতে। তো এই যে হোমিনিনস শুরু হয়েছে এটা 7 মিলিয়ন বছর আগে, এবং এরা দুই পায়ে হাঁটা শুরু করে। প্রথম বাইপেডালিজম বা দুই পায়ে হাঁটা এই প্রাণীর মধ্যে দেখা যায়, এবং এদের ব্রেইনটা আরো বড় হয়ে গেছে। ব্রেইন অন্য এই প্রাণীর তুলনায় দেখেন ব্রেইন কিন্তু এই প্রাণীটা বড়, অনেক বড় ব্রেইন, এবং তারা টুলস ইউজ করতে পারে। তো এই প্রাণীটার নাম দেখেন সাহেলান্থ্রোপাস এই প্রাণীটার নাম, ঠিক আছে? এবং 6 থেকে 7 মিলিয়ন বছর আগে ছিল। এইটা ছিল হোমিনিনসের শুরু। এবং এই যে সাহেলান্থ্রোপাস, এটার উচ্চারণটা কি হবে জানি, চারেনিয়াসিস না কি জানি। আচ্ছা, এনিহাও আপনারা দেখে নিন। তো এই যে প্রাণীটার স্কালস পাওয়া গেছে, এবং এই স্পিসিসটা ব্রেইন কেমন ছিল এবং সবকিছুর ধারণা পাওয়া যায়। আচ্ছা, আমাদের মাঝে অমিত দা চলে আসছেন। অমিত দা, ওয়েলকাম, কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আপনি কন্টিনিউ করুন, আমি শুনছি। আর আচ্ছা এটার উচ্চারণ হচ্ছে সাহেলান্থ্রোপাস চারেনসিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই প্রাণীটার স্কালস পাওয়া গেছে। দিস ইজ দ্য এভিডেন্স দ্যাট দ্য স্পিসিস হ্যাড আ স্মল ব্রেইন অ্যান্ড স্লোপিং ফেস। এই যে এইটার ফিচার গুলি বর্ণনা করছে এখানে। এবং এটা মেল না ফিমেল এটাও এখান থেকে বোঝা যাচ্ছে যে দ্য সাইজ অফ দ্য স্কাল সাজেস্ট দ্যাট ইন্ডিভিজুয়াল ওয়াজ এ মেল। হিজ স্মল ফ্ল্যাট ক্যানাইন টিথ, এখন দাঁতগুলিও দেখতে পাচ্ছেন। তারা মাংসাশী ছিল সম্ভবত, যে এই ধরনের দাঁত তাদের ছিল। এবং বলছে যে এটা প্রাইমেট। এইগুলি হচ্ছে যে প্রথমে হিউম্যান লাইক ট্রেটস এদের মধ্যে দেখা যাচ্ছে এই হ্যাঁ, এটা প্রাণীর এটা মধ্যে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখুন এখানে বলছে দিস জি স্কাল ইজ এভিডেন্স দিস স্কাল ইজ এভিডেন্স দ্যাট স্পিসিস হ্যাড এ স্মল ব্রেন অ্যান্ড এ স্লোপিং ফেস। আমাদের জি মতন কিন্তু ওরকম ফ্ল্যাট ফেস ওরকম নয়, একটা স্লোপিং ফেস, মানে ওদের ওই তুণ্ড যেটা বলে না, যে মুখের কাছে নাকের এখানটা, নাক আর চোয়াল এখানটা, তাই এটা হচ্ছে তুণ্ড বলে। আমাকে একজন একটা প্রশ্ন করেছিল। এই একটা একটা আমাদের একটা গ্রুপ আছে, দেখেছেন কি, ব্যাঙের ছাতার বিজ্ঞান বলে, সত্য সত্য সন্ধানী ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ, দেখে ওটার তো ওই যে, জি ওটার যে যে চালায় গ্রুপটা সে হলো বুয়েট নাইম থেকে। ভাই। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। জি, হ্যাঁ, উনি কি বুয়েট থেকে। উনি বুয়েটের স্ট্যান্ড করা একটা স্টুডেন্ট, খুব ভালো হ্যাঁ হ্যাঁ, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ইয়েস ব্রিলিয়েন্ট ডেফিনেটলি। স্টুডেন্ট। জি ওনার সাথে কথাবার্তা বললেই ওটা বোঝা যায়। হ্যাঁ, মানে সত্যি হি ইজ এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, নো ডাউট অন দ্যাট, নাইম ভাই। তা এই তা এই ব্যাঙের সাথে বিজ্ঞানে একজন প্রশ্ন করেছিল যে মানুষ, আমরা এত দাঁত ব্রাশ করি, এই মানে এত যত্ন নিই, মুখ ধুই সকালবেলা উঠে, তা আমাদের দাঁত পচে। আর এই যে এই বাঁদর, তারপর ধরুন ওই যে শিম্পাঞ্জি, এদের দাঁত পচে না কেন? হ্যাঁ,
এটা সত্যি আমি আমি এই জিনিসটা তখন ভাবিনি, বুঝলেন? বেশ অনেকেই লিখেছে যে ডায়েটের জন্য তারা হচ্ছে অনেক রকম অনেক ধরনের ডায়েট থাকে, এই থাকে, সেই থাকে, এরকম অনেক কিছু বলেছে। আমি পরে একটা জিনিস রিয়ালাইজ করলাম যে এদের যে মানুষের যে চোয়ালটা, মানুষের যে আপার যে আপার ম্যান্ডিবল আর লোয়ার ম্যান্ডিবল যেটা হচ্ছে চোয়ালটা, ম্যাক্সিলা আর যেটা ম্যান্ডিবল যেটা, আপার ম্যান্ডিবল না, ওই ম্যাক্সিলা যে ম্যান্ডিবল যেটা, এই দুটো এই দুটো সাইজ কিন্তু ছোট হয়ে গেছে। এবং সেই ছোট হওয়ার জন্য আমাদের যে দাঁতগুলো এগুলো না খুব কাছাকাছি, এবং আমরা যখন খাবার-দাবার খাই তখন এই খাবারগুলো আমাদের দাঁতের ফাঁকে, ফাঁকে ঢুকে যায়। আর ঢুকে ওইগুলো অনেক সময় এখানে আটকে থেকে যায়। যদি আপনি একটা গরিলা, শিম্পাঞ্জির এদের দাঁত দেখেন, এদের মুখের আকারটা দেখেন, এদের যে এদের যে চোয়ালটা সেটা অনেকটা বড়। সেখানে দাঁতগুলোর মাঝে, মাঝে ফাঁকে, ফাঁকে অনেকটা স্পেস থাকে। এইজন্য ওদের খাবারগুলো ওইখানে আটকে রয়ে যায় না। ওরা আমাদের মতো প্রসেসড ফুড খায় না, এটা ঠিকই। এটা অবশ্যই একটা ঠিক কথা। কিন্তু এইটা একটা খুব বড় ব্যাপার, বুঝলেন? যে তারা আমাদের মতো তাদের দাঁতটা আমাদের মতন নয়। এই দাঁতটা যখনই আমাদের মতন নয়, তখন এই খাবার আটকায় না। তখন ওরা যাই খাবার খাক, ওই খাবারটা ওটা ওরকম এই দাঁতের ফাঁকে আটকে যায় না। তাই জন্য ওদের দাঁতগুলো ওরকমভাবে পচে না। তবে একেবারেই যে রাইট। পচে না সেরকম নয়, একেবারেই যে খারাপ হয় না সেরকম নয়। অনেক সময় খারাপ হয়ও। কিন্তু মানুষেরটা অনেক বেশি তাড়াতাড়ি নষ্ট হয়। তো এই যে একটা জিনিস লিখেছে যে, "This skull is the evidence that species had a small brain and a sloping face like a chimpanzee. The size of the হুম, হুম। skull suggests the individual was a male." এই যে একটা স্কালের সাইজটা, কারণ হচ্ছে আরো অনেকগুলি পাওয়া গেছে তার সাথে কম্পেয়ার করে। The size of রাইট। the skull suggests that the individual was a male. এটা একটা ছেলের একটা ছিল। His small হুম, flat canine teeth, এই যে স্মল আর ফ্ল্যাট ক্যানাইন টিথ, এই ক্যানাইন টিথটা যখন যখন ইরাপ্ট করে, যখন হচ্ছে ক্যানাইন টিথটা বেরোয়, সদন্ত যেটাকে বলি আমরা, এই জি। সদন্তটা সবসময় যে ওরকম ছুঁচোলে থাকে সেটা নয়। ওইটা হচ্ছে নিচের দাঁতের সাথে ঘষা খেতে, খেতে ওই জিনিসটা আরো বেশি ছুঁচোলে হয়। তো এই জিনিসটাকে বলে হোনিং কমপ্লেক্স। এই হোনিং হুম, কমপ্লেক্স এই জিনিসটা মানুষের ক্ষেত্রেই, মানুষের দিকে যারা তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি দেখা যায়, যে এই যে ক্যানাইন টিথ গুলো এগুলো আস্তে, আস্তে ছোট হয়ে গেছে। তো এটার মধ্যে এটা অনেকগুলো কারণ হতে পারে। একটা সেক্সুয়াল সিলেকশন হতে পারে, একটা ন্যাচারাল সিলেকশন আর কিছু এরকম কিছু প্রয়োজন ছিল না। তাদের দাঁতগুলো ছোট হচ্ছে, তাদের চোয়ালটা ছোট হচ্ছে, এই জিনিসগুলোর জন্য হতে পারে। তা কিন্তু এই জিনিসটা বোঝা যায় যে his small flat canine teeth, এই ক্যানাইন মানে ছোট আর ফ্ল্যাট ক্যানাইন টিথ, মানে সেটা ওরকম ছুঁচোলে ওরকম নয় কিন্তু। যেটা হচ্ছে ইয়েদের ক্ষেত্রে দেখা যায়, যেটা সেই দেখেন না যখন ভ্যাম্পায়ার হয়ে যাচ্ছে, বা ধরুন রাইট, হ্যাঁ। হ্যাঁ, ওদের werewolf হয়ে যাচ্ছে, হ্যাঁ? হ্যাঁ, ওই দাঁতগুলি হ্যাঁ, বের হয়। তাই না? হ্যাঁ, দাঁতগুলো বের হয় না? এবারে ছুঁচোলে দাঁত হুম, বের হয়। তো ওইজন্য জি। ছুঁচোলে নয়, এটা ফ্ল্যাট ক্যানাইন টিথ, হ্যাঁ? আর রাইট, হ্যাঁ। unusual for a male primate, আর unusual এটা কিন্তু ইউজুয়াল নয়। unusual for a male primate, one of the first unique human traits, এটা কিন্তু ইউজুয়াল ক্যারেক্টার নয়, এটা হচ্ছে আদর্শ ক্যারেক্টার নয়। এটা আনইউজুয়াল হুম, একটা বিশিষ্ট মেল প্রাইমেটদের জন্য। অন্যান্য মেল প্রাইমেটদের মধ্যে কিন্তু, বাকি সমস্ত মেল প্রাইমেটদের মধ্যে সেটা কিন্তু দেখা যায় না। যদি আপনি একটা গরিলা দেখেন, শিম্পাঞ্জি দেখেন, ওদের হুম, দাঁতগুলো কিন্তু বড়, বড়। হ্যাঁ? হুম, হুম, তা আর এটা হচ্ছে মানুষের দিকে যারা হচ্ছে হোমিনিন, এই তাদের মধ্যে এই জিনিসগুলো ধীরে, ধীরে এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো এগুলো দেখা যাচ্ছে যে তাদের এই ক্যানাইনটা আস্তে, আস্তে ছোট হচ্ছে। হ্যাঁ? রাইট। এবারে দ্য স্কাল, এই যে স্কাল মানে হচ্ছে যে ইয়েটা খুলিটা, স্পেসিফিক্যালি দ্য ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম মানে আমাদের ব্রেন থেকে যখন একটা য আমাদের ব্রেন থেকে যে ভার্টিব্রা যে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড যেটা নামে, হুম, তো ওটা তো একটা এই যে এখানে রাইট? ফুটো থাকতে, হ্যাঁ, কারেক্ট, হ্যাঁ। তো এইটা তো একটা ফুটো থাকতে হবে। নইলে ওই স্কাল হ্যাঁ, থেকে ওই কানেকশনটা হবে কি করে? তো এই ফুটোটাকে রাইট। বলে ফোরামেন ম্যাগনাম। এই হুম, ফোরামেন ম্যাগনাম যারা চতুষ্পদী, যারা হচ্ছে ৪ পায়ে হাঁটে, তাদের ক্ষেত্রে ফোরামেন ম্যাগনামটা পেছনের দিকে থাকে। মানে এটা আচ্ছা। হচ্ছে একদম বেস অফ এই দ্যা সাইডে স্কাল এ থাকবে। থাকে না। এই যে হ্যাঁ, পেছনের দিকে, হ্যাঁ, নিচের দিকে থাকে। মানে নিচের দিকেই থাকে কিন্তু হচ্ছে পেছনের দিকে হুম, থাকে posteriorly, more আচ্ছা। posteriorly। কিন্তু মানুষের ক্ষেত্রে এইটা দেখা যায় যে এই anteriorly সরে এসছে, এটা মাঝামাঝি সরে এসছে। কারণ হুম, মাঝে মানুষের মাথাটা যদি হচ্ছে এরকম করে ঝুঁকে থাকে, সামনের দিকে ঝুঁকে থাকে, তাহলে তাকে তো সে অনেক বেশি এফোর্ট দিতে হবে। কিন্তু এটা যদি রাইট। ধরুন একটা সেন্টারের মধ্যে এমন মানে ধরুন একটা আপেল আছে, এই আপেলটা একটা লাঠির ডগায় আপনি হচ্ছে ওটাকে বাঁধলেন, বেঁধে হচ্ছে ওটাকে ব্যালেন্স হুম, করতে চাইছেন। কোনটা সুবিধা হবে? হুম, সুবিধা হবে যদি আপনি
ঠিক মাঝামাঝি অ্যাপেলটার ঠিক মাঝামাঝি যদি ওটাকে ফুঁড়ে মানে ওই কাঠিটাকে যদি গুঁজে দেন, তাহলে সে কাঠিটা ব্যালেন্স করতে সুবিধা হবে। ঠিক সেরকমই তাহলে এই ফুটোটা মানুষের ক্ষেত্রে কি হয়? ফোরামেন ম্যাগনামটা অনেকটা অ্যান্টেরিয়রলি মানে সামনের দিকে সরে আসে, অনেকটা মাঝামাঝি জায়গায় সরে আসে। সেন্টারের হুম, দিকে সরে আসে। তো এই রাইট। জিনিসটাই বলছে যে specifically the foramen magnum provides scientists with evidence that Sahelanthropus walked upright. এরা যে সত্যি দুপায়ে হাঁটতো তাদের মধ্যে তার প্রমাণটা আমরা কিভাবে পাই? তার প্রথম প্রমাণ হচ্ছে ফোরামেন ম্যাগনাম থেকে। কিন্তু কোয়েশ্চেনটা রাইট, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, বলুন। এই সোজা হয়ে হাঁটার জন্য আর কি স্পাইনাল কর্ডে এই জায়গায় চলে আসে, তাই না? হ্যাঁ, কারেক্ট। ওই যে বললাম না একটা লাঠিকে ব্যালেন্স করতে চাইছেন। একটা লাঠির ডগায় একটা আপেল হুম, আছে। ঠিক আছে? এই আপেলটাকে যদি আপনি সাইডের দিকে যদি ওটাকে পিয়ার্স করেন, যদি ইয়ে করেন, তাহলে সেটা হুম, ব্যালেন্স করা অসুবিধা হবে। তাহলে মাঝামাঝি যদি আমরা রাইট। পিয়ার্স করি, তখন ব্যালেন্সটা চারদিকে হয়, ওয়েটটা চারদিকে হয়। তাহলে সেটাকে ব্যালেন্স করা বেশি সুবিধা হয়। ঠিক সেইরকমই হুম, মানুষের মাথাটাও সেরকম। হ্যাঁ? তা মানুষের রাইট। মাথাটা আমরা এই যে ওয়াক আপরাইট আমরা যে সোজাভাবে হাঁটি, এইটা সোজাভাবে মাথাটা সোজা রেখে হাঁটি। এইটাতে সুবিধা কি হয়? মানে এইটাতে এই যে এই ফোরামেন ম্যাগনামটা সামনের দিকে এলে কি সুবিধা হয়? মাথাটা সামনের দিকে ঝুঁকে যায় না। কিন্তু যারা এক্সাক্টলি, হ্যাঁ। চতুষ্পদী তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম নয়। তো হুম, হুম, সেইজন্য তাদেরটা এই যে এক্সাক্টলি হ্যাঁ। হুম, তো এখন কথাটা হচ্ছে যে এখানে একটা এইখানে একটা ডারউইন একটা ভুল করেছিল। ডারউইন ভেবেছিল যে হুম, ওয়াক আপরাইট এই ওয়াক আপরাইট মানে সোজা হয়ে হাঁটাটা এই ট্রেডটা হুম, অনেক পরে বিবর্তিত হয়েছে। তার আগে মানুষের ব্রেন বা মানুষের মাথা মানুষের যে ব্রেন মস্তিষ্ক সেই মস্তিষ্কটা বিবর্তিত হতে শুরু করেছে বড় হতে শুরু করেছে আগে। কিন্তু যখন আমরা এই এভিডেন্স গুলো আমরা পেতে শুরু করলাম এভিডেন্স গুলো যখন আমরা দিল দেখলাম তখন দেখলাম যে না মানুষ আগে হাঁটতে শুরু করেছে সোজা হয়ে হাঁটাটা আগে শুরু হয়েছে। সোজা হয়ে হাঁটাটা আগে শুরু হয়েছে, বিবর্তিত হয়েছে। তারপরে ধীরে, ধীরে মানুষের যে মস্তিষ্কের আকার, আয়তন সেইটা বৃদ্ধি পেতে শুরু করেছে। এইটা হুম, একটা অদ্ভুত জিনিস এবং এইজন্য আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সমস্ত মানে এই যে ওয়াকিং আপরাইট এই জিনিসটা মানুষের ক্ষেত্রে বিবর্তিত হয়েছে এরকম নয়। আপনি যে প্রাইমেটস রে দেখাচ্ছিলেন, এর আগে যে একটা প্রাইমেটস দেখাচ্ছিলেন না? এই এর আগে, প্রাইমেটস গুলো হ্যাঁ, বা এইটাতে আপনি হোমিনিন হ্যাঁ, কারেক্ট। রাইজ অফ প্রাইমেটস। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এই যে এই যে একটা কি স্পেসিমেন দেখাচ্ছেন আপনি? সে আডিও অ্যাডাপিফর্মস, অ্যাডাপিফর্মস হুম, আর হচ্ছে ওমো ওমোই কি বলে এটাকে? ও ওমোইডস, ওমোইডস হ্যাঁ, এরকম কিছু একটা বলে। আমি হুম, এক্সাক্টলি প্রনাউন্সিয়েশন টা জানি না এটার। হ্যাঁ? তা রাইট, হ্যাঁ, এই যে অ্যাডাপিফর্মস দেখলে অনেকটা ট্রি স্ট্রু আজকের দিনে যে ট্রি স্ট্রু বা অনেকটা কাঠবেড়ালি এইরকম টাইপের দেখতে হ্যাঁ, মনে হয়। এরকম, রাইট, হ্যাঁ, এক্সাক্টলি। হ্যাঁ? কিন্তু হুম, সেটা দেখে মনে হতেই পারে যে আরে এটা থেকে এরকম এসছে। কিন্তু তবুও কিছু, কিছু ফিচার আপনি প্রাইমেটস এর সাথে দেখতে পাবেন তাদের সাথে খুব মেলে এবং এখনো দেখবেন কাঠবিড়ালির সাথে কিছু মেলে। একদিন আমি আর আমার বউ একদিন আমরা কোথাও একটা গেছি। তো সেখানে হচ্ছে নদীর ধারে বসে আছি। একটা গাছ থেকে একটা কাঠবিড়ালি নেমে এসছে। আমরা বসে চিপস-টিপস কিছু খাচ্ছিলাম আরকি, হ্যাঁ? আচ্ছা, কাঠবিড়ালিটা হ্যাঁ, এসে ছুটে এসে আমার বউয়ের হাত থেকে মানে ওরকম হাত থেকে একবারে ছিনিয়ে নিয়েছে আরকি ওই ইয়েটা। আমার বউ তো রীতিমতো ভয় পেয়ে গেছে, হ্যাঁ? ও মানে হ্যাঁ, মোটেই এক্সপেক্ট করেনি যে কাঠবিড়ালি এরকম ভাবে চলে আসবে। কিন্তু তাদের যে গ্র্যাব করার যে কায়দাটা দেখবেন, সেই হুম, কায়দাটা হুম, কিন্তু ওই যে অগ্রপদের ব্যবহার, এই অগ্রপদের ব্যবহারটা কিন্তু এই আ এই বাকি চতুষ্পদীদের মতন নয়। বাকি চতুষ্পদী মানে কারা? মানে ধরুন গরু, ঘোড়া যারা হচ্ছে আর্টিওডাক্টাইল হ্যাঁ, যারা কুকুর। কুকুর বিড়ালে কিন্তু কিছুটা পারে, তারা ওই গ্র্যাব গ্র্যাব করার ক্যাপাসিটি আছে কিছুটা আর কি। এক্সাক্টলি। কিন্তু হুম, দেখুন এইগুলো হচ্ছে চতুষ্পদী কিন্তু হচ্ছে এদের মধ্যে হচ্ছে কতগুলো ডিফারেন্স আছে। যেমন ধরুন গরু, ঘোড়া এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে ওই যে আঙুলগুলো যেগুলো সেগুলো হচ্ছে জয়েন্ট সেগুলো হচ্ছে ফিউজ হয়ে সেখানে একটা খুর তৈরি করে। খুর এগুলোকে হয়ে গেছে, হ্যাঁ। আর্টিওডাক্টাইল বলে। হ্যাঁ? এদেরকে বলে হুম, যুগ্মপদী বা আর্টিওডাক্টাইল। এদের হচ্ছে পেয়ারে থাকে আরকি। কিন্তু আ যে আর বাকি বেশ কিছু আছে যাদের হচ্ছে আছে। মানে ধরুন হচ্ছে থাবা আছে যাদের। কাদের? যেমন ধরুন এই ক্যানাইন যারা বা ফেলাইনস যারা এদের কিন্তু থাবা আছে। কিন্তু এই যদি আপনি প্রাইমেটের দিকে আসেন, এরা কিন্তু আরো অনেক বেশি ইয়েগুলোকে এই যে অগ্রপদ যেগুলোকে সেগুলোকে ডেভেলপ করেছে। কিন্তু তবুও, কিন্তু তবুও এদের মধ্যে একটা কি সিমিলারিটি আছে যতগুলোর কথা বললাম এই যে আর্টিওডাক্টাইল বা এদের যতগুলোর কথা বললাম,
এদের মধ্যে কিন্তু যে হিউমেরাস, যে আমাদের যে হাতের যে হিউমেরাস, রেডিয়াস আলনা, মেটাকার্পাল, কার্পাল, মেটাকার্পাল আর ফ্যালাঞ্জেসের যে একটা সিমিলারিটি, সেই সিমিলারিটি গুলো কিন্তু দেখা যায়। আর এই প্রাইমের যেটা দেখাচ্ছেন, এই অ্যাডাপি ফর্মস এর মধ্যেও এই ধরনের ক্যারেক্টারস গুলো কিন্তু দেখা যায়। তো এরপরে এইটা হচ্ছে প্রাইমেটদের বিবর্তন হচ্ছে। এরপরে এই হ্যাঁ, লিনিয়েজটা প্রাইমেটটা বিবর্তিত হতে, হতে এই লিনিয়েজটা দুটো দিকে যাচ্ছে। একটা হচ্ছে যারা শিম্পাঞ্জি, গরিলা এদের দিকে, আরেকটা হচ্ছে মানুষের দিকে চলে আসছে। রাইট। এই শিম্পাঞ্জি, গরিলা এদের দিকে খুব একটা বেশি আমরা ফসিলস পাই না। তার কারণ তারা তো ওই ট্রি ডুয়েলার ছিল। তারা ওই যে গাছে, গাছে থাকতো বা ধরুন এই যে জঙ্গলের মধ্যে থাকতো। জঙ্গলের মধ্যে এরকম অত আ আ মানে আ ফসিলস তৈরি হওয়া খুব ডিফিকাল্ট। তার কারণ ওখানে scavengers রা থাকে, তারা অধিকাংশ ক্ষেত্রে সেগুলো খেয়ে ফেলে। আ সেখানে হচ্ছে ঐরকমই আরো অনেক ধরুন ওই যে ছত্রাক আছে, এই সমস্ত আছে, ওরা disintegrate করে ফেলে পুরোপুরি। তাই জন্য আমরা এগুলো পাই না। তবুও একদম মানে ১ম দিকে কিছু, কিছু lineage পাই, যেমন Sivapithecus এই ধরনের কিছু পাই। তা আ এইগুলো হচ্ছে একদম হোমিনিন যারা, যারা হচ্ছে হোমিনিডস যারা হচ্ছে তখনো ডিভাইড হয়নি, তাদের আমরা কিছু আ ফসিলস আমরা অবশ্যই পাই। এবার আপনি যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে হোমিনিনস। হোমিনিনস মানে যারা হচ্ছে মানুষের দিকে চলে এসেছে। এইবারে এইখানে একটা সমস্যা কি? এই যে আপনি যে এই Sahelanthropus দেখাচ্ছেন, Sahelanthropus charensis, এই Sahelanthropus charensis ই যে আমাদের লিনিয়েজ এর মধ্যে ছিল কিনা সেই জিনিসটা বলা কঠিন। মানে সেটা যে সরাসরি লিনিয়েজ এর মধ্যে ছিল কিনা হিউম্যান বিইং এর, সেইটা বলাটা কঠিন। কেন কঠিন? ধরুন আজ থেকে আ ৫০০ প্রজন্ম আগে, আপনার ৫০০ প্রজন্ম আগে যদি প্রতি প্রজন্ম যদি ওই ধরুন ৫০ বছর করে যদি হয় বা ৫০ বছর করেই ধরুন, হ্যাঁ? তাহলে ৫০০ প্রজন্মে তার মানে ধরুন প্রতি ১০০ বছরে ২ টো প্রজন্ম। তো এরকম করে যদি যান, মোটামুটি ধরুন লেটস সে আ আ আমরা আ কত হলো তাহলে? ৫,০০০ বছর হলো নাকি? আ আ ৫০০ প্রজন্ম ১০ ৫০০ বছরে থেকে, হ্যাঁ, ৫০ করে যদি ৫,০০০। ধরি, হুম, ৫,০০০ হ্যাঁ, ৫,০০০ প্রায় বছর আগে। হ্যাঁ? হ্যাঁ, তো সেরকম যদি হয় তাহলে আ তাহলে ধরুন এই ৫০০ প্রজন্ম আগে, তা যদিও এরকম ধরাটা একটুখানি ৫,৫০০ প্রজন্ম হবে না। ওই ধরুন ওই আম আরেকটু আরেকটু বেশি করেই ধরি। ধরুন আজ থেকে ১০,০০০ বছর আগে, হ্যাঁ? যে ইয়েটা ছিল যে কোনো একটা অঞ্চলে আপনার কোনো এক পূর্বপুরুষ থাকতো। তো তার হচ্ছে ৫ টা বাচ্চা হয়েছে। ঠিক আছে? এই ৫ টা বাচ্চার প্রত্যেকটার ৫ টা বাচ্চা হয়েছে। তাদের হচ্ছে প্রত্যেকটা ৫ টা, হ্যাঁ গো? পরে বলছি। পরে তা আ ধরুন হচ্ছে প্রত্যেকের হচ্ছে এরকম ৫ টা করে বাচ্চা হয়েছে। তো এখন এই যে lineage টা এটা স্প্লিট হয়েছে। এখন আজকে বসে আমরা এদের সাথে একটা সিমিলারিটি খুঁজে বের করতে পারি। কিন্তু ঠিক কোন আ যে যে প্রজন্ম থেকে সেই মানে কোন ইয়ে থেকে সেই lineage টা ভাগ হয়েছে, আ সেটা হয়তো আমরা অতটা সঠিকভাবে আমরা পিন পয়েন্ট করতে পারব না। এর মানেটা কি? মানে তারা তো আর ঐরকম এই জেনেটিক ইয়ে রেখে যায়নি, জেনেটিক চিহ্ন রেখে যায়নি। বা ধরুন প্রত্যেকটা প্রজন্ম তো এরকম মানে জেনে বুঝে, "আরে আমাদেরকে প্রিজার্ভ কর রে, আমাদের এই ডিএনএ টা প্রিজার্ভ করে রাখ রে। আজ ১০,০০০ বছর বাদে মানুষ খুঁজে পাবে।" বা কোনো একটা দিনপঞ্জিকা বা হচ্ছে সমাধি দিয়েছে, এরকম তো রেখে যায়নি। কয়েকজনের হয়তো সমাধি হয়েছে, কয়েকজনের সমাধি হয়নি। অধিকাংশ মানুষেরই হয়নি। তো যাদের পাওয়া যায় সেইখান থেকে আমরা খুঁজে বের করতে পারি যে তাদের মধ্যে আমাদের সিমিলারিটি আর ডিসিমিলারিটি আছে কিনা। এইবারে ধরুন এই যে গ্রামটার কথা আমরা বলছি, যেখানে আমাদের ধরুন এই ১০,০০০ বছর আগের যে পূর্বপুরুষ সে থাকতো, সেই গ্রামে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, কোনো অনাবৃষ্টি হয়েছে বা কোনো একটা আ মহামারী হয়েছে। তো তখন হচ্ছে লোকজন বিভিন্ন ওই গ্রাম থেকে বিভিন্ন লোকজন অন্যদিকে চলে গেছে। ধরুন ২-৩ টে আলাদা, আলাদা গ্রামে চলে গেছে। এই যে ২-৩ টে আলাদা, আলাদা গ্রামে চলে গেছে, তারা বিভিন্ন দিকে গেছে। কেউ উত্তর দিকে গেছে, কেউ পূর্ব দিকে গেছে, কেউ পশ্চিম দিকে গেছে। তারা একটা জায়গায় গিয়ে বসতি স্থাপন করেছে। তারা সেই সেন্টার থেকে, যেখান থেকে বেরিয়েছিল, সেখান থেকে আলাদা, আলাদা চলে গেছে। এবার তখনকার মতো তো আর এরকম এই ধরুন আ আ গাড়ি, মারুতির গাড়ি বা টাটার গাড়ি এরকম তো আর ছিল না যে, "চল ভাই চলে যাই।" একটা হচ্ছে রোড বানিয়েছে, হাইওয়ে ধরে চলে যাই। সেরকম তো আর হতো না। তাদেরকে পদব্রজে যেতে হতো। তা পদব্রজে গেলেই যে একবারে মানে বন্ধুর রাস্তা, সে মানে একদম আ স্মুথ রাস্তা সেরকম তো নয়। সেই যে গুপিকে যখন বের করে দিয়েছিল গ্রাম থেকে, গুপি গাইন বাঘা বাইন গল্পে,
তখন গুপি ভাবছে যে শুধু আছে ভাবনা, বাঘে যদি সন্ধ্যেবেলা বন বাদারে বাঘে যদি ধরে, গুপি যদি মরে, তো তখন হচ্ছে বাঘের ভয় আর অন্যান্য অনেক কিছু ভয়। তো তখন তারা ওরকমই মাইগ্রেট করতো না সবসময়। মানে একটা শহর থেকে আরেকটা শহর বা একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম, একটা বসতি থেকে আরেকটা বসতিতে সবসময় যে মাইগ্রেট করবে সেরকম নয়। তো এই যে গ্রামগুলো সেই যে জিন পুল গুলো সেইগুলো আলাদা, আলাদা করে বিবর্তিত হতো। কখনো, কখনো তাদের মধ্যে দেখা হতেও পারে। সেই জিনিসটাকে বলে জিন ফ্লো। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মাইগ্রেট করে এলো হয়তো লোকজন। এইজন্য হিউম্যান বিইং এর যে যখন আমরা আ ইয়েগুলো দেখি, যখন আমরা ফসিলস গুলো দেখি, সেই ফসিলস এর মধ্যে আমরা প্রচুর মোজাইক প্যাটার্ন দেখি। তার মানে কি? মানে ধরুন আপনি ঠিক এরকমভাবে বলতে পারবেন না যে এই লিনিয়েজটার পরে এই লিনিয়েজটা এসছে, সেই লিনিয়েজটার পরে সেই লিনিয়েজটা এসছে এবং ডিরেক্টলি ডিসেন্ডেন্ট হয়েছে এরকম কিন্তু বলা যায় না দেখে। আমরা দেখি যে ২-৩ টে আদার লিনিয়েজ যারা আগে এসেছিল সেই সমস্ত সেই সমস্ত সেই সমস্ত স্পিসিস গুলোর কিছু, কিছু ফিচার হয়তো তার পরের কোনো একটা স্পিসিসে ৩-৪ টে ফিচার দেখতে পেলেন। আর আরেকটা সমসাময়িক আরেকটা স্পিসিস এর মধ্যে হিউম্যান বিইং এরই সেখানে হয়তো আর বাকি ৩-৪ টে ফিচার ওই আগের ইয়েগুলো থেকে দেখতে পেলেন। তো এইরকম প্যাটার্ন গুলো দেখা যায়। তাই জন্য মানুষের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটা ওরকমভাবে লিনিয়ার ওয়েতে সাজানোটা একটুখানি ডিফিকাল্ট। কিন্তু তবুও আমরা কি করি? আমরা হচ্ছে আমাদের কাছে জেনেটিক ক্লক আছে, মলিকুলার ক্লক আছে। সেই জিনিসটা আমরা উপরে রিলাই করি। ২ নম্বর হচ্ছে জেনেটিক্স এর উপরে তো আমরা অবশ্যই রিলাই করি। আমরা সময় এবং আরেকটা জিনিসের উপরে রিলাই করি। সেটা হচ্ছে হ্যাঁ, এই যে জিনিসটা দেখছেন। তো এইখানে যে প্যাটার্নটা দেখানো হয় না? এই প্যাটার্নটাও যে একদম সঠিক সেরকম না। এইটা হচ্ছে যে এখানে কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে যে একটা লিনিয়েজ দুটোতে স্প্লিট হয়েছে এবং তাদের মধ্যে বাকি লিনিয়েজ গুলোর মধ্যে কোনো কানেকশন নেই। কিন্তু সবসময় যে এরকম হয়েছে সেরকম না। এরকম হতেই পারে যে আপনি যে দেখছেন যে ধরুন হোমো ইরেক্টাস এর সাথে হোমো হাইডেলবার্জেনসিস এর কোনো একটা অ্যামালগামেশন হয়ে হোমো সেপিয়েন্স তৈরি হতেই পারে। এরকম মানে there are some chances like that. তো এখন যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের এই বিবর্তনটা এরকম হচ্ছে মানে একদম এই লিনিয়ার নয়। এটা হচ্ছে একটা গাছের থেকেও একটা হচ্ছে গুল্ম জাতীয় গাছ, একটা বৃক্ষের সাথে না কল্পনা করে একটা গুল্ম বা একটা বুশি ট্রি তার সাথে কল্পনা করাটা অনেক বেশি যুক্তিসঙ্গত মনে হয়। হুম। তা এই জিনিসটা একটা মানে খুবই ইন্ট্রিগিং একটা ব্যাপার। তা কিভাবে মানুষের ইয়ে হলো। আপনি নেক্সট স্লাইডে যান। এটা খুবই সুন্দর হচ্ছে। স্লাইডটা খুবই সুন্দর বানিয়েছেন। হ্যাঁ, আমরা আমরা এইটা থেকে পরের যে প্রাণীটা এটার স্কালটা আমরা দেখলাম। এরপরে আ এইটা আরেকটা অ্যাস্ট্রালোপিথেকাস অ্যানামেসিস যেটা আপনার আর্লি হোমিনিনস। তো হুম। এই যে এটা হ্যাঁ, জি। তো দেখুন এই যে অস্ট্রালোপিথেকাস অ্যানামেনসিস, এই অস্ট্রালোপিথেকাস অ্যানামেনসিস এইটা মোটামুটি আপনি এখানে লিখেইছেন আরকি। তো 3.8 মিলিয়ন ইয়ার, হ্যাঁ? প্রথমত হচ্ছে এই 3.8 এর নাম্বারগুলো দেখলে খুব ছোট, ছোট মনে হয়। কিন্তু মিলিয়ন কথাটা দেখলেই বোঝা যায় যে এটা খুব একটা ছোট নয়। এটা বেশ বড় একটা ব্যাপার। এবার একটা জিনিস খুব ইন্ট্রিগিং ব্যাপার সেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে এই যে ইভলিউশনটা এটা খুব দ্রুত হয়েছে। শুধু মানুষ না, whale এর ক্ষেত্রেও ইভলিউশনটা বেশ দ্রুত হয়েছে। সমস্ত স্পিসিস এর ক্ষেত্রেই যে সবসময় এরকম এই আ ইভলিউশন যে খুব দ্রুত হয় সেরকম নয়। তা আমাদের যেই আফ্রিকানাস সরি অস্ট্রালোপিথেকাস আ আ অ্যানামেনসিস এর কথা আমরা বলছি, তাদের মধ্যে একটা কি স্পিসিস সেটা হচ্ছে এই অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস যেটা লুসি, হ্যাঁ? তো এইটা হচ্ছে এই অস্ট্রালোপিথেকাস এর মধ্যে এটা ওয়ান অফ দা মোস্ট প্রিজার্ভড। এবারে অনেকেই জিজ্ঞেস করে যে একে এরকমভাবে বানালো কি করে? এইভাবে এদেরকে এইভাবে আ মানে আ ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে একটা স্কাল থেকে আমরা এরকম একটা ছবি এরকম বানালাম কি করে? এর কারণ বিজ্ঞানীরা স্টাডি করে দেখেছেন যে এই স্কাল গুলোর উপরে আমাদের যে চামড়া বা মাংস যেটা থাকে, ফ্যাটি টিস্যু যেগুলো থাকে, সেগুলো কোথায় কতটা থাকতে পারে। সেই জিনিসগুলো আমাদের জানা। সেগুলো আমরা বর্তমানে যে সমস্ত জীব আছে তাদেরকে দেখে মোটামুটি একটা আন্দাজ করতে পারি। এরকম কেউ কল্পনা করে না যে এটা 100% এরকমই দেখতে ছিল। কিন্তু একটা মোটামুটি আন্দাজ করা যায় যে এরকম হয়তো দেখতে ছিল। তো
এই যে 'অস্ট্রেলোপিথেকাস আফারেন্সিস' এই লুসি নিয়ে তো একটা সিনেমাও আছে। তা দেখেছেন কিনা জানি না। তা যদিও একটুখানি মানে অত্যুক্তি আছে কিন্তু আমার খুব ফেভারিট একটা সিনেমা। এই আমি তো এই 'অস্ট্রেলোপিথেকাস' ডকুমেন্টারি দেখেছি কিছু যে এদের আচ্ছা। হ্যাঁ, জি। তা এই যে 'লুসি' বলে একটা সিনেমা আছে তাতে আমাদের এই যে এই আরে নামটা ভুলে গেছি। নামগুলো আমি সব ভুলে গেছি অ্যাক্ট্রেসটার নামটা ভুলে গেছি। আ তা ওখানে হচ্ছে দেখাচ্ছে যে CPH4 বলে একটা কম্পাউন্ড আ সেটা এই লুসি বলে ওই মেয়েটার পেটে মধ্যে রেখে একটা চালান করা হয় আরকি। যাতে ওরা হচ্ছে ইয়ে করছে, স্মাগল করছে। তখন ও যখন একটা জায়গাতে পৌঁছয়, যখন ওকে ওই ইয়েটা ডেলিভার করবে আরকি, তখন কেউ একজন ওর পেটে ঘুষি মারে। তখন ওই যে পাউচটা সেটা ফেটে যায়। ফেটে ওর সিস্টেমে অ্যাবজর্ব হতে শুরু করে। আর তখন ও সুপার পাওয়ার পেয়ে যায়। তখন ওর ব্রেন তখন মানে খুব দ্রুত আ রান করতে শুরু করে। মানে ওর ব্রেন খুব দ্রুত আ সে ও আচ্ছা, আচ্ছা। ব্যবহার করতে পারে আরকি, হ্যাঁ? ওটা কি সাই-ফাই মুভি? হ্যাঁ, একটু সাই-ফাই মুভি আরকি। আর আমার এই সাই-ফাই মুভিগুলো দেখতে আমার হেভি আচ্ছা, লাগে, হ্যাঁ? আ আচ্ছা ঠিক আছে। দারুণ খুব সুন্দর ইয়ে করেছে। মরগান ফ্রিম্যান ছিল সিনেমাটাতে, ও হ্যাঁ? আচ্ছা ঠিক দেখতে আছে। পারেন হ্যাঁ, সিনেমাটা। হুম। তা দেখব। এই লুসি সিনেমাটা এটা বেশ ভালো। আমার বেশ ভালো লেগেছিল। তা ইয়ে হুম, আছে, হুম। এই স্কারলেট জনসন আছে আর হচ্ছে মরগান ফ্রিম্যান আছে সিনেমাটাতে। হ্যাঁ? বেশ সুন্দর সিনেমাটা করেছিল। তো যাই হোক, গল্পটা খুব সুন্দর। তো যাই হোক, আ বাহ! তা সেই ওদের কিন্তু এই নামটা দিয়েছিল লুসি। তার কারণ হচ্ছে এই ১ম এই অস্ট্রেলোপিথেকাস আফারেন্সিস যেটা দেখে সত্যি করেই যে হিউম্যান বিইং এর মধ্যে ইভলিউশন টা হচ্ছে সেই জিনিসটা বোঝা যায়। প্রথমত হচ্ছে এই মানে প্রথমত মানে আ ওয়াকিং যে আ আ রেগুলারলি সে যে হাঁটাহাঁটি করত, ২ পায়ে হাঁটাহাঁটি করত, সেই জিনিসটা বোঝা যায়। সেই জিনিসটা দেখে বোঝা যায়। তার যে স্কালস সেটা হচ্ছে আস্তে, আস্তে বড় হচ্ছে। তার যে ম্যাক্সিলা তার যে আ দাঁতের ইয়েটা সেটা যে ছোট হচ্ছে আস্তে, আস্তে সেই জিনিসগুলো এই লুসির ফিচারস দেখলেই বোঝা যায়। বুঝেছেন? রাইট। আচ্ছা। এখন এইটা হচ্ছে লুসি যেটা স্কাল পাওয়া গিয়েছিল এবং এটার স্কেলিটনও পাওয়া গিয়েছে। আম এইটা হলো 74 এ পাওয়া নভেম্বর 24, 1974 এ আ এই স্কালস এবং বোন এই ইয়েগুলি পিসেস গুলি যেটা আ সায়েন্টিস্টরা এরেঞ্জ করে এরপর এই ছবিটা তৈরি করছে যে এরকম দেখতে হচ্ছে লুসি এবং এটা আমাদের সাথে খুবই ক্লোজলি রিলেটেড। কারণ কি এটা ২ নিশ্চয়ই। পায়ে জি, এবার বলেন একটা জিনিস প্লিজ। দেখুন, এই যে লুসির যে ইয়েগুলো পাওয়া গেছে, তার মধ্যে যে সমস্ত স্কালটা পাওয়া গেছে সেরকম না। কিন্তু বেশ কিছু ইম্পোর্টেন্ট স্কাল গুলো পাওয়া গেছে। প্রথমত হচ্ছে তার যে লেজ-ফেজ ছিল না সেটা বোঝা যায়। ২ নম্বর হচ্ছে তার যে নিতম্ব বা তার যে হিপ এইটা পাওয়া গেছে। তার যে আ এই ফিমারটা পাওয়া গেছে। তার যে টিবিয়া সেই টিবিয়াটা পাওয়া গেছে। এবার এই টিবিয়া ফিমারটা যদিও একই দিকের পাওয়া যায়নি, আলাদা, আলাদা দিকে পাওয়া গেছে। কিন্তু তাই দেখলেই একটা অ্যানাটমিক্যাল একটা কম্পারিজন করলে বোঝা যায়, সেটা হচ্ছে মানুষের মতো সোজাভাবে হাঁটতে না পারলেও সে যে হাঁটতে পারত এই জিনিসটা বোঝা যায়। সেটা কিভাবে বোঝা যায়? এই অ্যালাইনমেন্ট গুলো দেখে। এই যে ফিমার, টিবিয়া এদের মধ্যে যে অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্ট গুলো, সেই ইমপ্রেশন গুলো দেখে বোঝা যায়। এই যখনই কোনো একটা যেকোনো যেমন ধরুন একটা আ যদি হিউমেরাস, ফিমার এগুলো নেন, এগুলো এই হাড়গুলো দেখলেই না এদের মধ্যে দেখবেন আচ্ছা এখানে একটা জিনিস বলি, আমরা যখন মেডিকেল কলেজে পড়েছি তখন আমরা রিয়াল হাড় নিয়ে পড়াশোনা করতাম। সত্যিকারের হাড় নিয়ে মানে মানুষের সত্যিকারের হাড় নিয়ে পড়াশোনা করতাম। এখন দেখলাম মেডিকেল কলেজে সব স-বন এসে গেছে। স-বন মানে ঐরকম বোনের মতনই স্ট্রাকচার তারা 3D প্রিন্টিং করা এবং আ কিন্তু হচ্ছে ওটা রিয়াল বোন না। ওটা একটা আর্টিফিশিয়াল একটা মেটেরিয়াল দিয়ে তৈরি করা একটা বোন। ফিল, লুক অ্যান্ড ফিল মোটামুটি একই রকম। কিন্তু মানুষের থেকে ওটা তৈরি করা নয়। মানে একদম রিয়াল নয় আরকি। এই সয়াবিন দিয়ে আমাদের অনেক রকম ইয়ে হয়। আমাদের আ রিসার্চ যতগুলো হয় সেগুলো আমরা মোটামুটি এখন আর ওই বায়ো হ্যাজার্ড এর জন্য ওই রিয়াল বোন আমরা ইউজ করি না। তা মেডিকেল কলেজেও দেখলাম আজকাল লোকজন এগুলো নিয়ে অধিকাংশই পড়াশোনা করে। অন্তপক্ষে আমাদের এখানে তাই দেখলাম। তো যাই হোক, তো এই যে বোনস গুলো যদি নেন, বোন গুলোর মধ্যে দেখবেন কতগুলো টিউবারোসিটি আছে। টিউবারোসিটি মানে কতগুলো প্রজেকশন মতো আছে। এই প্রজেকশন গুলো যে
তৈরি হয় সেগুলো ওইখানে মাসল অ্যাটাচমেন্ট থাকে। মাসলগুলো এখানে অ্যাটাচ হয় এবং এই মাসলের যে টান, সেই টানের জন্য এইগুলো তৈরি হয়। তো এটাতে আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে হাড় যে অ্যালাইনমেন্ট গুলো তৈরি হয়, এই অ্যালাইনমেন্ট গুলো তৈরি হয় কেন? কারণ হচ্ছে সেখানে কতগুলো অ্যানাটমিক্যাল স্ট্রাকচার থাকে বা একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আরেকটার সাথে ইন রিলেশন টু ইচ আদার মানে একটার সাথে আরেকটা সাপেক্ষে কিভাবে থাকে তার উপরে নির্ভর করে এই এইগুলো হচ্ছে এইভাবে তৈরি হয় আরকি। তাই জন্য আমরা কিভাবে হাঁটাচলা করছি সেগুলোর উপরে সেইগুলো দেখে ওই ইমপ্রেশন গুলো দেখে কেউ সোজা হয়ে হাঁটছে নাকি বেঁকে হাঁটছে বা কোনো রকম সমস্যা ছিল কিনা এইগুলো দেখলে বোঝা যায়। তার মানে কারোর যদি পোলিও থাকে, সেই পোলিও হলে তার যখন মাসল গুলো নষ্ট হয়ে যায়, কিন্তু হাড়ে যদিও কোনো প্রবলেম হয় না, কিন্তু কেউ মারা যাওয়ার পরে যখন আমরা সেই ইয়েগুলো দেখতে পারবো, যখন সেই চিহ্নগুলো দেখতে পারবো, তখন তার হাঁটা বা এই জিনিসগুলো কিরকম ছিল, তার সত্যি পোলিও ছিল কিনা এই জিনিসগুলো কিন্তু পরবর্তীকালেও এগুলো ডায়াগনোজ করা যায়। এগুলো হচ্ছে বোঝা যায়। এগুলো আমরা বের করে আনতে পারি। তো এখন যেটা বলতে চাইছি আরকি যে, এখানে হচ্ছে সমস্ত হাড়, সমস্ত কিছু প্রত্যেকটা জিনিস না পাওয়া গেলেও যেগুলো পাওয়া যায়, সেইগুলো দেখেও কিন্তু আমরা অনেক কিছু তথ্য জানতে পারি। যেমন দেখুন এখানে যে হিউমেরাস, ফিমার যেগুলো পাওয়া গেছে, সেইগুলো দেখে বা রেডিয়াস, আলনা যেগুলো পাওয়া গেছে, এইগুলো দেখে তারা হাতের ব্যবহার কিভাবে করত, তারা হাত কিরকম ছিল, সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি যে তারা টুলস ব্যবহার করতে পারবে কিনা। এই ধরনের জিনিসগুলো আমরা এখান থেকে ডিডিউস করতে পারি। সত্য সন্দেহ ভাই। ওকে, তাহলে আমি নেক্সট স্লাইডে যাই। ও তার আগে একজন প্রশ্ন করছে, সি দাস। উনি জিজ্ঞেস করছেন, বিবরণতত্ত্ব প্রাণবিদ্যা এর অংশ নাকি শরীরবিদ্যা অংশ? বললে আমি ক্লিয়ার হতাম। হ্যাঁ, এটা প্রাণবিদ্যার অংশ বা শরীরবিদ্যার অংশ আমি ঠিক বুঝতে পারিনি কি বলতে চাইছেন। আ তা বিবর্তন তত্ত্ব যদি এরকম বলেন যে প্রাণ কিভাবে সৃষ্টি হয়েছে, বিবর্তন তত্ত্ব সেই নিয়ে কথা বলে না। কারণ হচ্ছে প্রাণ কিভাবে সৃষ্টি হয়েছে এটা বায়োকেমিস্ট্রি বা প্রাণ তো একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন। তাই প্রাণের যে ১ম উদ্ভবটা কিভাবে হচ্ছে বা সমস্ত বায়োকেমিক্যাল মলিকিউল গুলো একটা অপরের সাথে কিভাবে আসছে সেটা আমাদের বায়োকেমিস্ট্রির আলোচনা। এখন সমস্যা হচ্ছে যে the life as we see on earth যেভাবে আমরা যে ইনস্ট্যান্স বা যে উদাহরণ আমরা পৃথিবীতে দেখি, জীবনে যে উদাহরণ আমরা পৃথিবীতে দেখি, আমরা যত প্রজাতি জানি, আমাদের কাছে যত প্রজাতি, সে ব্যাকটেরিয়া হোক, আর্কিয়া হোক, সে ভাইরাস হোক বা সে মানুষ হোক, যাই হোক, তাদের কতগুলো সিমিলারিটি আমরা দেখি। কিরকম সিমিলারিটি? যে তাদের যে জেনেটিক কোডটা, সেই জেনেটিক কোডটা A, T, G, C এইগুলো দিয়ে তৈরি। এরকম করে মানে এই যে নিউক্লিওটাইড গুলো, এই নিউক্লিওটাইড গুলো কি শুধু এই অ্যাডিনোসিন বা গুয়ানিন এরকমই হতে হতো? না এরকম কিন্তু হতে হতো এরকম কোনো মানে নেই। ২ নম্বর ব্যাপার হচ্ছে আমরা দেখি এটিপি ব্যবহার করছে। এই এটিপি কি ব্যবহার করতে হতো? যে অ্যাডিনোসিন ট্রাইফসফেটই ব্যবহার করতে হতো? গুয়ানোসিন ট্রাইফসফেট ব্যবহার করা যেত না? বা অন্য কোনো ট্রাইফসফেট ব্যবহার করা যেত না? হ্যাঁ, অবশ্যই করা যেত। কিন্তু এরকম করতে আমরা দেখি না। কিন্তু কতগুলো বিপাক ক্রিয়া আছে যেগুলো এই যত প্রজাতি আছে এই প্রজাতিগুলোর মধ্যে সমস্ত প্রজাতির মধ্যে কিছু সিমিলারিটিস আছে। এই সিমিলারিটি গুলো দেখে বোঝা যায় যে এই সিমিলারিটি গুলো যখন তৈরি হয়েছে, এই সিমিলারিটি গুলো বহু পূর্বে তৈরি হয়েছে। তার মানে এই যে জেনেটিক কোড, ডিএনএ, আরএনএ এই জিনিসগুলো যেগুলো তৈরি হয়েছে, সেগুলো বহু পূর্বে তৈরি হয়েছে। কিন্তু আমাদের যে মাল্টিসেলুলার বা যে আমরা যে মেটাজোয়া আ তা এই যে এদের যে উদ্ভবটা, মাল্টিসেলুলারিটির যে উদ্ভবটা, এইটা হচ্ছে রিসেন্টলি হয়েছে। যদিও মাল্টিসেলুলার আ যে কোষ, সেই মাল্টিসেলুলারিটির উদ্ভব বহুবার হয়েছে। অন্ততপক্ষে আমাদের ট্রি অফ লাইফ এ অন্ততপক্ষে ২০-২৫ বার হয়েছে। আলাদা, আলাদা ভাবে হয়েছে। কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি মানে আলাদা, আলাদা ভাবে মানে ইন্ডিপেন্ডেন্টলি হয়েছে। একে অপরের সাথে করে নয় এবং আলাদা, আলাদা ধরনের হয়েছে। তার কিছু উদাহরণ আমাদের কাছে আছেও, অবশ্যই আছে। কিন্তু সেগুলো হয়েছে খুব রিসেন্ট পাস্ট এ মানে খুব বেশি দিন নয়। সেটা হয়তো ৬০০, ৭০০, ৮০০ মিলিয়ন বছর হবে। এখন এই যে আমাদের প্রাণের যে আমরা যে উদাহরণ পাই পৃথিবীতে যে বায়োকেমিক্যাল আ রিঅ্যাকশন যে উদাহরণগুলো আমরা পাই, সেগুলো কিছু না হলেও ৪ বিলিয়ন বছরের পুরনো। 4.2 বিলিয়ন এরকম হওয়ার খুব সম্ভাবনা আছে। সেরকম জারকানের যে মেটেরিয়াল সেগুলো পাওয়া যায়।
যেখানে আমরা দেখি যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে যে C3C4 কার্বন যে C3C4 ভুল বললাম, C14 আর C12 কার্বনের যে রেশিও সেই রেশিওর সেরকমই পাওয়া যাচ্ছে। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে আ যে বহু মানে পৃথিবী শুরুর খানিক পরেই খুব বেশি দিন নয়। ওই খানিক পরেই হচ্ছে ইয়েগুলো তৈরি হতে এই লাইফ তৈরি হওয়া শুরু হয়েছিল। এখন এই সমস্যাটা হচ্ছে যে এতদিন পর্যন্ত মানে ওই যে প্রাথমিক যে লিভিং বিইং গুলো সেইগুলোর প্রত্যেকটার ফসিলস রেকর্ড আমরা জানি না। সেগুলো আমাদের কাছে নেই। তা আমরা এখন বলতে পারি না যে কোন জিনিসটা স্টেপ বাই স্টেপ কিভাবে হয়েছে। একটা অ্যাবায়োজেনেসিস থেকে মানে অ্যাবায়োটিক মেটেরিয়াল থেকে বায়োটিক মেটেরিয়াল গুলো স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি হয়েছে এই জিনিসগুলো আমরা জানি না। তা সেটা জানার চেষ্টা আমরা অবশ্যই করছি এবং সেইজন্য শুধুমাত্র পৃথিবীতে নয়, মঙ্গল গ্রহে বা পৃথিবীর সাথে যে গ্রহগুলো বাকি গ্রহগুলো যেগুলো সাথে তৈরি হয়েছিল, পৃথিবীর সাথে যেগুলো তৈরি হয়েছিল সেখানে আমরা কোনো এভিডেন্স পাচ্ছি কিনা সেগুলো আমরা খোঁজার চেষ্টা করছি। যাতে সেই জীব যদি নষ্ট হয়ে না থাকে। আর সেইজন্যই রিসেন্টলি মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান পাওয়া গেছে। এইটা নিয়ে বেশ হইচই শুরু হয়েছে আরকি। যে সেখানে কতগুলো ছবি পাওয়া গেছে, সেখানে কতগুলো আ ওই কেলাস বা হচ্ছে ক্রিস্টালের সন্ধান পাওয়া গেছে, যেগুলো বায়োকেমিক্যাল রিঅ্যাকশন থেকেই হওয়া সম্ভব। তা আমরা যদি সেখান থেকে খুঁজে বের করতে পারি, তাহলে তখন আমরা এভিডেন্স পাবো যে স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো কি হয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে কিছু হাইপোথিসিস আছে, কি স্টেপ বাই স্টেপ এ হয়ে থাকতে পারে। কিন্তু যখন এই ইউনিসেলুলার ফর্ম তৈরি হয়েছে, তারপর থেকে সেটা যখন বিবর্তন হতে শুরু করেছে, ইভলভড হতে শুরু করেছে, এই জিনিসটা হচ্ছে বিবর্তনের অংশ। এখন আপনি এটাকে মানে আ প্রাণবিদ্যা নাকি শরীরবিদ্যার অংশ, এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারলাম না। এখন এই শরীরবিদ্যা বলতে যদি অ্যানাটমির চর্চা বলতে পারেন, তাহলে ইভোলিউশনারি বায়োলজিস্টদের বিশেষ করে যারা প্রত্নতত্ত্ববিদ, যারা হচ্ছে প্যালিওন্টোলজিস্ট, তাদের এই কম্পারেটিভ অ্যানাটমির জ্ঞান থাকা খুব প্রয়োজন। তার মানে একটা যখনই আ পাওয়া যায়, একটা স্পেসিমেন পাওয়া যায়, একটা ফসিলস পাওয়া যায়, সেটাকে স্পেসিয়েশন করার জন্য সেটা কোন স্পিসিস এর মধ্যে পড়বে, কিভাবে পড়বে, তার জন্য এই কম্পারেটিভ অ্যানাটমি এই জিনিসটা জানা খুব প্রয়োজন। মানে খুবই সেটা জানাটা খুবই দরকার হয়ে পড়ে। যদি না জানেন তাহলে হয়তো এই আবিষ্কার করা পর্যন্তই থেমে থাকে। কিন্তু তারপরে সেটাকে বাকি রিসার্চ করার জন্য সেটা খুবই দুরূহ হয়ে পড়ে। আ এখন বিবর্তন জানতে হলে কি একটা মানে আপনাকে অ্যানাটমি জানতে হবে? তার উত্তর হচ্ছে হ্যাঁ। এখন প্রাণীবিদ্যা জানতে হবে? তারও উত্তর হচ্ছে হ্যাঁ। তার মানে বিবর্তন শুধুমাত্র যে একটা একক সাবজেক্ট সেরকম না। এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি বা ধরুন হচ্ছে অনেক কিছু জিনিস এর মধ্যে জানতে হতে পারে। বিবর্তনের জন্য কোনো বই পড়েন, যেমন কার্ল জিমারের একটা বই আছে 'ইভলিউশন: দ্য মেকিং সেন্স অফ লাইফ'। এই বইটা যদি পড়েন, বইটার হেভি দাম। আমি এখনো পর্যন্ত মানে আ এটা এখনো আ নতুন রিভিশনটা এখনো পর্যন্ত কেনা হয়নি। প্রায় আ ইন্ডিয়াতে দেখলাম বোধহয় কত ১৮-২০,০০০ দাম। তা দেখি যদি কেনা যায় তো কিনবো। তো এই বইটা যদি পড়েন, সেখানেও দেখবেন সেখানে প্রচুর অঙ্ক-টঙ্ক করা আছে। সেখানে হচ্ছে প্রচুর ম্যাথস আছে। সেখানে অনেক কিছু অনেক ইকুয়েশন ডেরিভেশন করা আছে। তার মানে আপনাকে একজন বিবর্তন তত্ত্ববিদ হতে হলে শুধুমাত্র যে প্রাণীতত্ত্ববিদ্যা মানে বায়োলজি বা অ্যানাটমি জানলে হবে সেরকম না। ম্যাথসও খানিক জানতে হবে। নইলে পপুলেশন জেনেটিক্স বুঝবেন না। শুধু কি তাই, আপনাকে যে সমস্ত বায়োকেমিক্যাল রিঅ্যাকশন গুলো, যে বায়োকেমিস্ট্রির যে ব্যাপার-স্যাপারগুলো সেগুলোও জানতে হবে। তো এরকম হচ্ছে অনেক কিছু জিনিস জানতে হবে। আপনাকে ফিজিক্সও জানতে হতে পারে। সেখানে নইলে যে রেডিও অ্যাক্টিভ ডেটিং, রেডিওমেট্রিক যে ডেটিং গুলো সেগুলো হচ্ছে করতে পারবেন না। সমস্ত কিছু জানতে হতে পারে হবে এবং এটা মাল্টি ডিসিপ্লিনারি একটা ফিল্ড। আ তা সেইজন্য এরকমভাবে আলাদা করে দেয়া যায় না। যে কোনটা কি ইয়েতে সেটা হয়তো আলাদা করে দেয়া যায় না। সত্য সন্ধানী ভাই। হ্যাঁ, ঠিক বলছেন। কারণ এইজন্য আমি ১ম দিকে এই এই আপনার বায়োলজি সম্পর্কে একটু আইডিয়া মানে এদেরকে একটু শিখিয়েছিলাম যে জীবনের সংজ্ঞা-টঙ্গা ওই আ নাসার থেকে সাইট থেকে যে জীবন কাকে বলে। কারণ এগুলি না বুঝলে পরে পরবর্তীতে আ তারা বিবর্তন তত্ত্বের উপরে আমরা যেটা বলবো আপনি আমি কিছুই তারা বুঝে না। তো এই কারণে আগে বায়োলজি জানতে হবে, অবশ্যই জানতে হবে এবং অন্যান্য ডিসিপ্লিন সম্পর্কেও তো আ ধারণা থাকা প্রয়োজন। হ্যাঁ, সেটাই। এইটা একটা অদ্ভুত জিনিস, হ্যাঁ?
যখন হচ্ছে হ্যাঁ, আপনি ধর্ম সম্পর্কে কিছু আলোচনা করবেন, যদি আপনি বলেন যে এখানে এটা ভুল আছে, সেটা ভুল আছে, তখন আপনাকে বলবে যে এই কনটেক্সট জানতে হবে, তো এই জিনিসটা পড়তে হবে, সংস্কৃতি জানতে হবে বা আরবি জানতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তবে আপনি রাইট। সমালোচনা করতে পারবেন, হ্যাঁ? কিন্তু বিবর্তন নিয়ে এরা নিজেরা ওপেনলি বলে, বুঝলেন? যে বলে যে, "আরে যে কেউ সমালোচনা করতে পারে।" কি মানে বিবর্তন দিকে নিয়ে জানতে হলে বিবর্তন জানতে হবে? হ্যাঁ? এরকম হুম, একটা ব্যাপার হলো নাকি? যে কেউ সমালোচনা করতে পারে। ওপেনলি হ্যাঁ, বলছে। ঠিক আগে হুম। একটু আগেই, হ্যাঁ? আমি সেদিনকে একটা লাইভ শুনছিলাম সেখানে বলছে বলছে যে আ বলছে যে এরকম এটা জানতে হবে। আপনি এরকম ইয়ে করছেন? আপনি এরকম সমালোচনা করছেন? হ্যাঁ? আপনি কি জানেন? আপনি কি জানেন? আপনি এই পড়েছেন? আপনি সেই পড়েছেন? আপনি আরবি জানেন? আপনি আ এখানে একে জিজ্ঞেস করবেন, তাকে জিজ্ঞেস করবেন। এই একে বলে হচ্ছে খানিকক্ষণ বাদে ইভোলিউশন নিয়ে জিজ্ঞেস করবে যে, "এই আপনি ইভোলিউশন নিয়ে ইয়ে করছেন কেন? ইভোলিউশন নিয়ে কি জানেন?" ইভোলিউশন নিয়ে যে কেউ ইয়ে করতে পারে। হ্যাঁ, অমনি না। অমনি ব্যাপার না। মানে হ্যাঁ, এ হুম, এটা একটা অদ্ভুত একটা ব্যাপার, বুঝলেন? যে কেউ আসে, হ্যাঁ, যেখানে আসে, তা একজন কমেন্ট করেছে যে, "খুব বোকা, বোকা লাগলো ভাই।" হ্যাঁ। আমি বললাম, "ভাই এটা তোর জন্য নয়। এটা তোর মতো চালাক লোকেদের জন্য নয় ভিডিওটা। হুম। তুই মানে why you watching it?" আ বিজ্ঞানীরা অবশ্যই বোকা, বোকা। বিজ্ঞানীরা তো হ্যাঁ। ধর্মগ্রন্থ পড়ে না। বিজ্ঞানীরা বোকা, বোকা। তাই না? আ লিখেছে যে আমি আ বিজ্ঞান পড়ি। আমি বিজ্ঞানের ছাত্র। আমি বললাম, তাহলে যে বিজ্ঞান পড়িস যখন পড়ছিস কেন? মানে বোকা, বোকা হয়ে যাবি। বিজ্ঞান পড়িস না। তাই পড়িস না, তুই ধর্ম নিয়েই থাক ভাই। এক্সাক্টলি বিজ্ঞান পড়ার কি হুম, দরকার? বিজ্ঞানে এত ভুলভাল জিনিস আছে, এগুলো পড়ার হুম। কি দরকার? আ পড়িস না, ধর্ম নিয়ে থাক। সেটাই বেটার। হ্যাঁ, না গতকালকে পলক নামে এক মুমিন আ ইভোলিউশন এর উপর লাইভ করছে। আ আমাকে ট্যাগ মারছে যে আপনি আসেন। তো আমি দেখলাম যে ওর সাথে ভাই কথা বলার মতো ইয়ে নাই। তো ও হচ্ছে বেসিক্যালি দাবি করে ও ফিজিক্সের স্টুডেন্ট। ফিজিক্স নিয়ে পড়ালেখা করছে। এখন বিবর্তনের ভুল নিয়ে সে লাইভ করতেছে যে বিবর্তন আ মিউটেশন হওয়া সম্ভব না। তার মেইন কথা হচ্ছে যে এই জেনেটিক মিউটেশন ইম্পসিবল, এটা আ ডিভাইন ইন্টারভেনশন ছাড়া সম্ভব না। এইটাই সে প্রমাণ করার চেষ্টা করছে যে এর মধ্যে ডিভাইন একটা কিছু আছে, নাহলে এই আ মানুষ আসা ইম্পসিবল মিউটেশন এর মাধ্যমে। তো এখন এটাকে রিচার্ড ডকিন্স বলে যে আর্গুমেন্ট ফ্রম পার্সোনাল ইনক্রেডুলিটি। তার হুম। কাছে এই ভদ্রলোক কি? এই ভদ্রলোকের কথাই বলছি। এমডি হ্যাঁ, হ্যাঁ। শাহরিয়ার পলক কি রাইট, এটা? রাইট, রাইট। স্লেভ অফ আচ্ছা, আচ্ছা ওটা স্লেভ অফ আল্লাহ। আমি স্লেভও আ কি লিখেছে আমি পড়তে পারছিলাম না। এখন দেখলাম হঠাৎ হ্যাঁ, ইট জাস্ট ক্লিক মি হ্যাঁ। তা হুম, হুম, আচ্ছা হ্যাঁ, এই ভদ্রলোক কি? একে ডাকুন না। এ আসুক না। এটা আমাদেরকে আমিও দেখলাম আমাকে পিং করেছে, ট্যাগ করেছে। তা হ্যাঁ। দেখলাম ভদ্রলোক এসে কথা বলতে পারে তো। ঠিক আছে, আমি দেখি তাকে আনা যায় কিনা। হ্যাঁ, তো ও এনিওয়ে তো আমার ডাইরেক্ট চলে আসে। আমার ২-১ টা স্লাইড আছে। এটা শেষ করে এটা শেষ আ করুন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তো হ্যাঁ। স্লাইডটা ভালো বানিয়েছেন কিন্তু, সুন্দর বানিয়েছেন। আমি জানি না তথ্যগুলো কোথা থেকে পেয়েছেন। কিন্তু না সিকোয়েন্সটা এটা ভালো মেইনটেইন করেছেন। রাইট। আমি চেষ্টা করছি যে ধীরে, ধীরে ধাপে, ধাপে এই যে এখন আমরা চলে আসছি হোমো জেনাসে। তো এটা আচ্ছা মানুষের একটা শুরু। এটা হুম, এইখানে যাওয়ার আগে একটা জিনিস বলি। আপনি হচ্ছে হ্যাঁ, যখনই হচ্ছে এগুলো চর্চা করবেন না কোনো একটা অথেন্টিক হ্যাঁ, বই থেকে, কোনো রাইট। একটা মানে ধরুন এই টেক্সট বুক থেকে, তখন হুম, দেখবেন যে জিনিসগুলো যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। বুঝলেন? হুম, মানে সেখানে এমন অনেক জিনিস, এমন অনেক তথ্য রিসার্চ পেপার এমন অনেক আছে যেগুলো হ্যাঁ, বুঝতে আমাকে রীতিমতো বেগ পেতে হয়। মানে রীতিমতো ওরা রাইট, কি রাইট। বলতে চেয়েছে একটা কোহেরেন্ট ওয়েতে সেই জিনিসটা বুঝতে আমাদেরকে অনেক বেগ পেতে হয়। যে হুম, একটা হঠাৎ করে কিভাবে ওরা হচ্ছে এটাকে হোমোজেনাস এর মধ্যে আ মানে তারা ক্লাসিফাই করল। হ্যাঁ? এই হ্যাঁ, হ্যাঁ, জিনিসগুলো বোঝা অতটা সহজ নয়। এখানে এখানে তো হচ্ছে ধরুন আপনি যে ছবিটা দেখিয়েছেন এটা তো অনেক হুম, সিম্পলিফাইড ছবি। তা এরা হচ্ছে রাইট। একটা অত কি আর তথ্য একটা দিতে পারে? তা সেখানে হাজার, হাজার ফসিলস আছে অত কি দিতে পারে? তা কোনো একটা ইয়েতে দিয়েছে আরকি। তা কোনো একটা আ আ কোনো মানে কতগুলো ইনস্ট্যান্স যেগুলো দিয়েছে এগুলো উল্লেখযোগ্য সেগুলো দিয়েছে। এটা কিন্তু খুব ডিফিকাল্ট মানে এই জিনিসগুলোকে আত্তীকরণ করে এগুলোকে বসানো খুব ডিফিকাল্ট। কিন্তু এগুলোর উপরে কমেন্ট করা খুব ইজি। যে হ্যাঁ, হয় নাকি? ট্রানজিশন কোথায়? গরু থেকে রাইট। বাঘ হয় নাকি? এই হ্যাঁ, জিনিসগুলো কিন্তু সত্যি মানে এটা করা খুব সহজ। কিন্তু সহজ, একদিন রাইট। এই ইয়ের সাথে একদিন আলোচনা হচ্ছিল। এই ইকবাল ভাইয়ের সাথে একদিন আলোচনা হচ্ছিল। ওই ইকবাল হুম, ভাইয়ের সাথে না, ইকবাল ভাই হচ্ছে যখন আলোচনা করে খুব ভালো যদি আছে ঠিকঠাক একজন আলোচক পায়। বুঝলেন তো? নইলে হ্যাঁ, ইকবাল হ্যাঁ। ভাই খুব টেম্পার লুজ করে ফেলে খুব তাড়াতাড়ি রেগে যায়। ইকবাল ভাইয়ের সাথে হচ্ছে বসে ওই মানে আড্ডা দিতে হবে আরকি। একদিন খুব সুন্দর আলোচনা হয়েছিল আমাদের।
তো ইকবাল ভাই আজকে একটা কথা বলছেন যে একটা হঠাৎ করে পপ আউট করেছে। ধরুন একটা মহাবিশ্ব বলেছে আর পপ করে গেছে। হ্যাঁ? একটা মানুষকে বলেছে আর বানিয়ে দিয়েছে। এইটার থেকে কিভাবে ইভলিউশন হলো, কিভাবে ইভলভ হলো, এই জিনিসটা অনেক বেশি ইন্ট্রিগিং নয় কি? এই জিনিসটা অনেক বেশি আশ্চর্যজনক নয় কি? এটা অনেক বেশি ইন্টারেস্টিং নয় কি? এগুলো হ্যাঁ, সত্যিই ভাবার মতো বিষয়, তাই না? যে ধরুন এতগুলো জিনিস রাইট। হয়েছে, হুম, এভাবে একেকটা লিনিয়েজ থেকে আরেকটা লিনিয়েজে আসছে। মানুষ টুলস ব্যবহার করতে শিখছে। মানুষ ফায়ার বা আগুনের ব্যবহার করতে শিখছে। এরকম বহু কিছু আছে। হ্যাঁ? তা আ ওখানে এই এইখানে আপনি এই সিনেমাটা দেখেছেন? এই আ কি বলে? আমাদের এই 'ওপেনহাইমার' সিনেমাটা দেখেছেন? আমাদের আ ইয়ের ক্রিস্টোফার নোলানের। না দেখি নাই। 'ওপেনহাইমার' সিনেমাটা দেখেননি? হুম, আজকেই দেখি। দেখবেন, হ্যাঁ, আজকেই রাতের বেলা আচ্ছা সকাল ঠিক আছে। রাতের বেলা উঠেই, ঠিক আছে? এই সিনেমাটা হচ্ছে আপনার হোম টাস্ক। এটা করে হ্যাঁ। কালকে কিন্তু হচ্ছে ইয়েতে আসবেন না। এটা যদি না করে, এটা না দেখে লাইভ কালকে আসবে লাইভে না। আসবেন না। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। আমার পরীক্ষা হ্যাঁ, নিবেন নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই। ওকে। এইটা করে যেন নেক্সট দিন লাইভে আসতে না দেখি। ঠিক আছে? এই ঠিক সিনেমাটা আছে। আহ আচ্ছা, প্লাস্টিকের পুতুল মাত্র। বাহ! খুব সুন্দর লিখেছে। হ্যাঁ। তা হ্যাঁ, সেটা হতেও পারে। আমি অবশ্য মানে আমি যেটুকু দেখেছি তো আ আ এই যেখানে আমাদের এই ইয়েতে কলকাতা মিউজিয়ামে আছে, সেখানে ফসিলস আছে। তো এই ফসিলস গুলো ওরা হাত তো দিতে হয় না। তাই জন্য আমি ফসিলস গুলো যেগুলো ডিসপ্লেতে থাকে সেগুলো মানে সত্যি প্লাস্টিক কিনা সেটা বলতে পারব না। কিন্তু না সত্যি সেগুলো ফাইবারের নয় সেটা তো জানি। তবে হ্যাঁ, মজার কমেন্ট অবশ্যই। আর যেটা না বলছিলাম তবে সেটা বলে নিই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ইয়েস হুম। সত্যি বলুন, বলুন, বলুন। না আমি বলছিলাম যে এই যে এই ফসিল গুলি কিভাবে কালেক্ট হয় বা কিভাবে মানে এগুলি তো খুবই ডিফিকাল্ট এগুলি পাওয়া এবং এগুলির যে এগুলির আর্টিকেল গুলি পড়তে হবে। এখন এরা তো কখনো পড়ে নাই যে এগুলি কিভাবে কালেক্ট হয়েছে, কোথায়, কোথায় পাওয়া গেছে, এটা হিস্ট্রিটা অবশ্যই, কি, হ্যাঁ? অবশ্যই। তো এগুলি না পড়লে পরে এই কমেন্ট করা তো খুব ইজি যে এটা হলো ভুয়া। যেমন এই নিশ্চয়ই। মতিন সাহেবকে আমরা কোনমতেই বুঝাতে পারছি না। উনি না সবসময় মতিন বলে সাহেব যে মতিন সাহেব ওটা ইচ্ছে করে বুঝতেও চান না উনি। বুঝতেও উনি চান না বুঝতেও চান ওরা, না। হ্যাঁ? উনার কিছু রাইট। জিনিস আমার ভালো লাগে। কিছু বক্তব্য উনি খুব ভালো হুম, বলেন। সেটা নিয়ে আমি মানছি। উনি হয়তো বেশ কিছু লেখাপড়া করেছেন, কিছু ইয়ে করেছেন। উনি দেখলাম আ ইন্ডিয়ান মিউজিক সম্পর্কেও বেশ জ্ঞান আছে। আ উনি দেখলাম হুম, বেশ তাল দিতে পারেন। মানে ইন্ডিয়ান মিউজিক এরকম নিয়ে কথা বললে সেটা নিয়েও দেখলাম উনি কথা বলছেন। কিন্তু হুম। উনি এই জিনিসটা নিয়ে উনি ইচ্ছে করেই বুঝতে চান না। আমি জানি না কেন? মানে হোয়াট ইস দ্য প্রবলেম? উনি রাইট, ইচ্ছে রাইট। করেই হয়তো বুঝতে পারেন। হ্যাঁ। হ্যাঁ, সেটা একটা সমস্যা। যাই হোক যেটা বলছিলাম সেটা শেষ করে নিই এই 'ওপেনহাইমার' এর কথাটা। এই হ্যাঁ। 'ওপেনহাইমার' এর যে সিনেমাটা, এই সিনেমাটা দেখবেন এটা মানে এটা সত্যি মানে এটা না দেখা একটা ক্রাইম। যদি আপনি আ মানে ভালো সিনেমা দেখেন এটা না দেখা একটা ক্রাইম। তা এই 'ওপেনহাইমার' সিনেমার একদম ১ম এই ওপেনিং যেটা সেখানে একটা কথা লেখা আছে যে এই যে কে এনেছিল যেন এই আগুনকে কে নিয়ে এসেছিল? আ আ আগুনকে কে পৃথিবীতে নিয়ে আসে ১ম? ইয়েতে গ্রিক মাইথোলজিতে? আগুনকে? এটা হুম, তো আরে এটা তো আমি মনে বলে নেই। স্টার্ট দাঁড়ান আমি বলছি। ফায়ার ফ্রম হেভেন ১ সেকেন্ড দাঁড়ান। আ আচ্ছা, এটা হচ্ছে প্রমিথিউস নাকি? আ এখানে একজন প্রমিথিউস, ইয়েস কারেক্ট হ্যাঁ, প্রমিথিউস। ইয়েস, হুম, ইয়েস, ইয়েস। আচ্ছা। প্রমিথিউস, ইয়েস কারেক্ট। তো ওখানে হচ্ছে ১ম এই লিখেছে যে প্রমিথিউস ইয়ে থেকে আকাশ হেভেন থেকে নিয়ে আসে, আগুন নিয়ে আসে। তাই আগুন নিয়ে এসে তাকে ইটারনিটি পর্যন্ত তাকে সেই তাকে টর্চার করা হয় আরকি। সে আগুনটা নিয়ে এসেছিল বলে হেভেন থেকে। এইটা হচ্ছে ওপেনিং বুঝলেন তো? এই 'ওপেনহাইমার' এর ওপেনিং। তা সেখানে মানে 'ওপেনহাইমার' কেও সেরকম দেখানো হয়েছে আরকি যে হচ্ছে ঐরকম এই ফায়ার যে ইয়ের মধ্যে ওই পরমাণুর মধ্যে যে এত শক্তি আছে সে তো ওইটাকেই বিদীর্ণ করেছিল। তা হি অলসো সাফারড টিল ইটারনিটি মানে সে তার নিজের ডেথ পর্যন্ত সে সাফার করে। তো এইখানে এই যে হোমো হ্যাবিলিস এই যে জেনাস হোমো দেখাচ্ছেন, এখানে হচ্ছে কতগুলো হিউম্যান বিইং কতগুলো লিপের মধ্যে দিয়ে যায়। কতগুলো ইভোলিউশনারি লিপের মধ্যে দিয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে এই আগুনের ব্যবহার। এই আগুনের ব্যবহার শেখার ফলে মানুষ খাবার-দাবার এই জিনিসগুলোকে আ ঝলসে নিতে শুরু করেছিল। এই এবং এই ঝলসে নেওয়ার ফলে ২ টো জিনিস সুবিধা হয়েছিল। একটা হচ্ছে যে তারা নিউট্রিশন গুলো খুব দ্রুত পেতে আরম্ভ করে। তারা এটা সহজপাচ্য হয়ে যায় এবং তাদের শরীরে অনেক বেশি নিউট্রিয়েন্টস মানে অনেক বেশি খাদ্য ভান্ডার তাদের সামনে চলে আসে। তাদের সামনে যে কম্পিটিশনটা ছিল অন্যান্য প্রজাতির সাথে, সেই কম্পিটিশনটা আস্তে
সেটা শেষ হয়ে যায়। দে ডিড নট হ্যাড টু কম্পিট এট অল। এখন এই কথাটা হচ্ছে যে এই যে যেটা বলতে চাইছি যে হিউম্যান বিইং তারপরে দেখা যায় যে হিউম্যান ইভলিউশনটা তারপরে খুব দ্রুত হতে শুরু করে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে মস্তিষ্কের আয়তন বাড়তে থাকে। কেন? কারণ খুব কম খাবার-দাবার খুব কম খাবার নিয়েই তারা খুব দ্রুত সেটাকে আ ডাইজেস্ট করতে শুরু করে। তা সেটা যখনই ডাইজেস্ট করতে শুরু করে ব্রেন ইভলিউশন এর জন্য ব্রেনের সাইজ বাড়ার জন্য তারা সেখানে অনেক বেশি নিউট্রিয়েন্টস পেতে শুরু করে। গাট বা যে পরিপাকতন্ত্র সেটার আকার কমতে থাকে। এই যে প্রমেথিউস যে নিয়ে এসেছিল সেইরকমই আরকি ওপেনহাইমারের মতনই আরকি। প্রমেথিউস যে হেভেন থেকে আগুনটা নিয়ে এসেছিল গ্রিক মাইথোলজি অনুযায়ী, আমি এটা সত্যি বলছি না। তো হোয়াট ইট শোজ, ইট শোজ দ্যাট হিউম্যান বিইং তারা ওই প্রকৃতির মধ্যে আর ওই তারা রইল না, তারা কনফাইন্ড রইল না। তার এই প্রাকৃতিক নির্বাচন, তার যে নির্বাচনী শক্তি সেটাকে ছেড়ে বেরিয়ে আসতে শুরু করলো। এবং সেইজন্যই বলতে পারেন যে এটা ইট ডিপিক্টস, এই যে গল্পটা প্রমিথিউসের যে গল্পটা, হোয়াট ইট ডিপিক্টস, এটা বলে যে আগে যে দৈবের উপরে বা দেবতার উপরে যে নির্ভর ছিল, প্রকৃতির উপরে নির্ভর ছিল, সেই যে নির্ভরশীলতাটা মানুষের আস্তে আস্তে চলে গেল। এবং দ্যাট ওয়াজ দ্য ক্রাইম প্রমিথিয়াস কমিটেড। মানে প্রমিথিয়াস এইটাই ছিল তার ক্রাইম। সেই জন্য ক্ষমতা তাকে দিয়ে দিয়েছে মানুষকে এক্স্যাক্টলি, এক্সাক্টলি। এবং সেইজন্যই তাকে ইটার্নিটি পর্যন্ত তাকে আ ঝলসাতে হয় আরকি। তো সেই জিনিসটাই হচ্ছে প্রমিথিউস করে এবং এই ওপেনহাইমার সিনেমাটা অবশ্যই দেখবেন, হ্যাঁ? অবশ্যই দেখবেন। এটা না দেখা একটা ক্রাইম। মানে ওকে, সেখানে ইয়েটা এটা দেখবো অবশ্যই আজকে। দেখবেন। হ্যাঁ। হুম। আর প্রথমত হচ্ছে শুধুমাত্র সিনেমা তো নয়, তার হচ্ছে ক্যামেরা হ্যান্ডলিং, তার গল্প, স্টোরি টেলিং, তার বিভিন্ন কতগুলো টাইমলাইন, সেখানে হচ্ছে প্রত্যেকটা এই যে সিলিয়ান মার্ফির যে অ্যাক্টিং, তার গেটআপ, কথা বলার স্টাইল, প্রত্যেকটা যতগুলো সায়েন্টিস্ট আছে সেই সায়েন্টিস্ট গুলোকে দেখানোর স্টাইল, ক্লাব ফুক্স থেকে শুরু করে অসাধারণ একটা মুভি। হ্যাঁ? অবশ্যই দেখবেন। ওকে, তাহলে এই যে আমরা হোমোজেনাসে চলে আসছি, হোমো হ্যাবিলাস 2.4 থেকে 1.4 মিলিয়ন বছর আগে, এবং এরা টুলস ইউজ করছে, ফায়ার ইউজ করতে পারতো। তার মানে যে রান্নাটা যেটা আপনারা বললেন রান্না করে খেত, এবং সেটার একটা বেনিফিট আছে যে আমরা নিউট্রিশন, এবং আমাদের এত টাইম নষ্ট করতে হচ্ছে না খাবারের পিছনে। তো এইখান থেকে মানুষ হোমোজেনাস মানুষ আসা শুরু, এবং মানুষ তো এক্সাক্টলি, হোমোসেপিয়ান। জি। এক্সাক্টলি। হোমোজেনাস এর ইমার্জেন্সিটাই। আরেকটা দেখবেন এখানে কমেন্ট, এই কমেন্টটা খুব ভালো করেছেন, হ্যাঁ? ফার্স্ট টু ইউজ ফায়ার অ্যান্ড মাইগ্রেট আউট অফ আফ্রিকা। মাইগ্রেট আউট অফ আফ্রিকা কেন? ওদের কাছে ওই যে ফায়ার টুল ইউজ করার ফলে তাদের কাছে ওই যে ডাইভার্সিটি, মানে মানে প্রচুর ধরনের খাদ্য তারা করতে পারতো। তাদেরকে একই জায়গাতে থাকতে হলো না। তাদের যে সিকিউরিটিটা, ওই ফায়ার নিয়ে তাদের সিকিউরিটিটা ওই বনে বাদারে ওই যাতে বাঘে না ধরে সেই ব্যবস্থাটা তাদের হয়ে গেছিল। বুঝলেন তো? এবং তারা ওইজন্য মাইগ্রেট করতে পারছিল ধীরে, 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 ধীরে। তো এই তখন থেকেই হোমো ইরেক্টাস এতটা মাইগ্রেট করে সারা পৃথিবীতে। মোটামুটি তাদের সারা পৃথিবীতেই তাদের আ পাওয়া যায়, ফসিলস মোটামুটি পাওয়া যায়। এইদিকে সুদূর আ পূর্ব এশিয়া থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত সর্বত্র তাদের পাওয়া যায়। এবং সেইজন্য অনেক সময় এটা চিনতেও অসুবিধা হয় অনেক সময়। যেগুলো হোমো ইরেক্টাসই ফসিলস নাকি অন্য কোনো এটা নিয়ে প্রচুর ডিবেট আছে কিছু, কিছু ইয়েতে যে ফসিলস গুলো কি এই হোমো ইরেক্টাসেরই নাকি হচ্ছে অন্য কোনো জেনাস বা অন্য কোনো আ স্পিসিস এর আমরা ফসিলস পাচ্ছি। তা সেই কিছু, কিছু ডিবেট সেটেলড, কিছু, কিছু ডিবেট কিন্তু সেটেল নয়। হ্যাঁ, 'ওপেনহাইমার' মাথার উপর দিয়ে না, 'ওপেনহাইমার' সিনেমাটা খুব একটা মাথার উপর দিয়ে যাবে না। ওখানে হচ্ছে খুব বেশি সায়েন্টিস্ট নিয়ে কথা বলা নেই। কিন্তু এই টাইম লাইনটা আপনাকে ফলো করতে হবে। আর যদি সবথেকে ভালো হয়, নারায়ণ সান্যালের একটা বই আছে 'বিশ্বাসঘাতক'। বাঁশবিড়ি ভাই 'বিশ্বাসঘাতক' পড়েছেন? হ্যাঁ, ডাক্তারবাবু পড়েছি। পড়েছেন না? আর হ্যাঁ, আচ্ছা পড়েছেন 'বিশ্বাসঘাতক' আর 'প্রবঞ্চক' এই দুটো বই পড়েছেন? না প্রবঞ্চক পড়া হয়নি। বিশ্বাসঘাতকটা 'প্রবঞ্চকটা' পড়বেন। পড়েছি। আচ্ছা, আজকে তাহলে প্রবঞ্চকটা পড়বেন। আপনার জন্য হোম টাস্ক প্রবঞ্চকটা পড়া। কিভাবে মোনালিসা চুরি হয়েছিল সেটা বুঝতে পারবেন। আর তার সাথে দেখবেন এই রিসেন্টলি লুভে একটা চুরি হয়েছে। সেখানে ওই আ রানীর ফ্রান্সের রানীর
একটা নেকলেস-ফেকলেস কতগুলো চুরি হয়েছে রিসেন্টলি কদিন আগেই। আমার মনে হয় না এখনো পর্যন্ত সেটা কে করেছে সেটা ধরা পড়েছে। সেখানে ওই সব এই ইয়েগুলো হায়াবুসা ওই সমস্ত ওই বাইক-টাইক ইউজ হয়েছে, বুঝলেন? তাই ঐরকম ধুমের কায়দাতেই চুরি হয়েছে। ওর সাথে একটা খুব মিল আছে। তো 'প্রবঞ্চক' আর 'বিশ্বাসঘাতক' এই দুটো বই নারায়ণ সান্যালের অবশ্যই পড়া উচিত। পড়বেন অবশ্যই। কেমন? মাসফিরি ভাই? হ্যাঁ ভাই, আমি বিশ্বাসঘাতকটা পড়েছি, বাদ দুয়েক পড়েছিলাম, আচ্ছা, কিন্তু আচ্ছা। প্রবঞ্চক আর হ্যাঁ। পড়িনি। আচ্ছা, তবে বিশ্বাসঘাতক বাদ বিবেক পড়ার মতনই বই প্রথমত। আর হচ্ছে এই বইটা যদি পড়া থাকে ওই 'ওপেনহাইমার' যে গল্পটা মানে সিনেমাটা সেটা বোঝা যাবে। আপনি যে প্রশ্ন করলেন, মাথার উপর দিয়ে চলে যাবে না এটা। যদি যায় এখানে এসে জিজ্ঞেস করবেন কোনটা মাথার উপর দিয়ে গেল তবে যাওয়া উচিত না। বিশ্বাসঘাতক পড়া থাকলে অবশ্যই যাওয়া উচিত না। হুম। সত্যি ভাই। ওকে, আমরা একটু আমরা আরেকটু এগিয়ে যাই। স্লাইডে যাই। তাহলে স্লাইডে ১ম emergence of Homo genus। তাহলে আমরা দেখলাম যে ফায়ার ইউজ করছে এবং তারা হ্যান্ডি টুলস গুলি ইউজ করছে এবং সেটার অনেকগুলি বেনিফিট বললেন অমিতদা, যে খাবার রান্না করে খাচ্ছে, সিকিউর থাকছে, এরকম আগুন টাগুন দিয়ে তখন বাঘ আসবে না, হ্যাঁ এরকম, বা তারা ঠান্ডা গরম এগুলি কন্ট্রোল করছে। এবারে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে লিনিয়েজ, হ্যাঁ। তাহলে এগুলি আমরা কথা আগে বলেছিলাম, অ্যাস্ট্রোলোপেথিকাস, অ্যাফ্রান্সিস, হোমো হ্যাবিলাস, হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথাল এবং হোমো সেপিয়েন্স। এই তাহলে ছবিটা হোমো, ভালো করেছে, হ্যাঁ। এই ছবিতে কি জি, করেছে জানো তো? এখানে হচ্ছে হ্যাঁ, যে ইয়েগুলো ফেসিং গুলো মানে এই যে হ্যাঁ, লিনিয়ার ফেসিং গুলো না উল্টে দিয়েছে। হ্যাঁ, সাইড করে, যাতে জি, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, উল্টো দিকে দিয়ে দিয়েছে। মানে ধরুন এই যে হ্যাঁ, অস্ট্রেলোপিথেকাস হোমো হ্যাবিলিস এর দিকে, হোমো হ্যাবিলিস ইরেক্টাস এর দিকে এদিকে ফেস করে নেই, এদিকে মুখ করে নেই। তাহলে কি মনে হতো যে এরা হচ্ছে ঐদিকে ইভলভ হয়েছে। সেটা করেনি। আচ্ছা, এখানে হ্যাঁ, ছবিটাকে উল্টে দিয়েছে, হ্যাঁ? যাতে হচ্ছে ওই রাইট, ইয়েটা ধারণাটা না আসে। তা এইজন্য এই হুম, যে বোধহয় ছবিটা করেছে। ভালো করেছে। রাইট। তো এখানে এই সবগুলি হোমো, আপনার যে লিনিয়েজে সবগুলির ছবি এখানে আছে এবং এই ছবিটা উম ডেনিস ওভান্স নিয়ে কিছু কথা বলে। ডেনিস ওভান্স যেটা পাওয়া গেছিল নেদারল্যান্ডস, লিভড ইন ইউরোপ এন্ড এশিয়া, এশিয়াতেও পাওয়া গিয়েছিল মানে চায়নার দিকে, এবং এটা 400,000 মানে 400,000 থেকে 40,000 ইয়ার্স আগো এইটা পাওয়া গিয়েছিল, নন ফ্রম জেনেটিক এভিডেন্স ফসিল ইন এশিয়া, আর ইন্টারব্রেড উইথ হোমো সেপিয়েন্স। তার মানে এই যে ডেনিস ওভান্স আমাদের সাথে ইন্টারব্রিড করে কিছু কিছু মানুষের সাথে তারা ইন্টারব্রিড করেছিল ডেনিস ওভান্স, যেরকম হোমো নিয়ান্ডারথল ইন্টারব্রেড ছিল, মানে আমাদের সাথে তারা ইয়ে করতে পারতো, আমাদের খুব ক্লোজলি রিলেটেড, তবে এইগুলি নাই এখন, তাই না, এক্সটিংক্ট। নিশ্চয়ই। আচ্ছা এখানে একটা জিনিস বলি। এখানে অনেকেই হ্যাঁ, প্রশ্ন করেন যে যদি ইন্টারপ্রেট করতে পারতই তাহলে এদেরকে আমরা আলাদা স্পিসিস বলি কেন? তো এখন এই যে বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিয়েশন এই যেটা এটা একটা এটা কেন হয়েছে সেই জিনিসটা বলছি। ধরুন কোনো একটা অঞ্চলে যেমন ধরুন আপনি লেটস সে দিল্লিতে, হ্যাঁ? দিল্লিতে বেশ কিছু মানুষ বাস করে। ধরুন আজ থেকে ৫ লক্ষ বছর আগে। সে ভূ-প্রকৃতি কেমন ছিল সেরকম তো বুঝতেই পারছেন। তো এই দিল্লিতে কোনো একটা জায়গাতে বেশ কতগুলো মানুষ বাস করে। তো সেরকম কোনো একটা আ মা কোনো একটা ড্রা ড্রা বেশি অতিবৃষ্টি বা অনাবৃষ্টি বা কোনো কারণে বা মহামারীর কোনো কারণে সেই সমস্ত লোকেরা সেই জায়গাটা ছেড়ে কেউ হচ্ছে পশ্চিম দিকে চলে গেল পাকিস্তানের দিকে, কেউ হচ্ছে পূর্ব দিকে চলে এলো কলকাতা, বাংলাদেশ এদিকে। এইবারে তারা বসতি স্থাপন করল। হয়তো ৩০০-৪০০ বছর বাদে সেখানে আবার সেরকম কিছু হলো। তারা আবার হচ্ছে সেইখান থেকে ওই যে নতুন বসতিগুলো তৈরি হয়েছিল, সেইখান থেকে কিছু লোক আরো হচ্ছে পূর্ব দিকে এবং আরো পশ্চিম দিকে চলে গেল। কিছু লোক রয়ে গেল। কিছু লোক আবার ওই পুরনো দিল্লিতে আবার ফিরে এলো। এরকমভাবে ব্যাপারটা চলতে থাকলো। এই ধরনের চলতে থাকার পরে ছ চলতে থাকতে যখন এই যে এই যে সদস্যরা এই যে ওই প্রজাতির যে সমস্ত গোষ্ঠীগুলো নতুন বসতিতে যখন সময়ের সাথে যখন আর দেখা সাক্ষাৎ করে না, তখন তারা নিজেরা একটা জিন পুল হিসেবে কাজ করে। এই জিন পুলগুলো সময়ের সাথে নিজেদের মতন ইভলভ হতে থাকে। এই ইভলিউশন গুলো যত বেশি দিন যায়
তত বেশি এমন তাদের মধ্যে পরিবর্তন হয়, তখন আর ওই দুটো লিনিয়েজ তারা একে অপরের সাথে কম্প্যাটেবল থাকে না। এই কম্প্যাটিবিলিটি গুলো কেন থাকে না? তার কারণ হতে পারে যে ক্রোমোসোম সংখ্যার পরিবর্তন হয়ে গেছে, অথবা ক্রোমোসোমের মধ্যে বিভিন্ন জিনের যে বিন্যাস, সেই বিন্যাসগুলো পরিবর্তন হয়েছে। এই সমস্ত কারণে হচ্ছে তারা আর কম্প্যাটেবল থাকে না। তারা নিজের মতো করে আলাদা হয়ে যায়। সবসময় কি এরকম আলাদা হবে? না, এরকম কিন্তু সবসময় আলাদা নাও হতে পারে। এরকমও হতে পারে যে অনেকদিন সময়ের মধ্যে তারা যেতেও এতটাও বেশি তাদের মধ্যে পরিবর্তন হয়নি, বা সেই পরিবর্তনটা হওয়ার সময় পায়নি, বা পরিবর্তন হতে পারেনি কোনো কারণে। কিন্তু স্টিল তারা ইন্টারব্রিড করতে পারে। এই যে স্পেসিয়েশন আমরা যখন বলি, তখন আমরা বলি যে দুটো জিন পুল আলাদা ভাবে বিবর্তিত হচ্ছে একটা সিগনিফিক্যান্ট টাইম ধরে। এই জিনিসটা পরীক্ষা করার জন্য, এই দুটো জিন পুল দুটো আলাদা হয়েছে কিনা, এই দুটো জিন পুল সিগ্রিগেটেড হয়ে গেছে কিনা, দুজনে আলাদাভাবে বিবর্তিত হচ্ছে কিনা, এই জিনিসটা বোঝার জন্য আমরা ওই বায়োলজিক্যাল স্পেসিয়েশন কনসেপ্টটা নিয়ে এসেছি। যদি এবার একটা জিনিস দেখুন, এই বায়োলজিক্যাল স্পেসিয়েশন কনসেপ্টটা এটি কিন্তু কয়েকজনের ক্ষেত্রেই খাটে। কাদের ক্ষেত্রে? যারা হচ্ছে যৌন জনন করে। যারা যৌন জনন করে না, অঙ্গ জনন করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বায়োলজিক্যাল স্পেসিয়েশন কনসেপ্টটা খাটে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত বিলুপ্ত প্রাণী যাদের আমরা ফসিলস পাচ্ছি, তারা যে আলাদা স্পিসিস, তাদেরকে তো আর এই বায়োলজিক্যাল স্পেসিয়েশন কনসেপ্টের মধ্যে নিয়ে আসা যায় না। তো তখন হচ্ছে এই জিনিসগুলো তখন বুঝতে পারবেন না যে বায়োলজিক্যাল স্পেসিয়েশন কনসেপ্ট, তখন সেটা কাজ করবে না। তা এই যে একটা কথা, যে এই যে ইন্টারব্রিড করেছিল তবুও তারা আলাদা কেন? তার কারণ এই জিন পুল দুটো আলাদাভাবে বিবর্তিত হচ্ছিল। কিন্তু তাদের মধ্যে জেনেটিক যে চেঞ্জ, সেটা এতটাও বেশি ছিল না যে তারা ইন্টারব্রিড করতে পারে না। হ্যাঁ, ইন্টারব্রিড করতে পারে না সেরকম নয়। তারা একটা ফার্টাইল এর জন্ম দিতে পারে। এবার এই জিনিসগুলো কিরকম হয়? ধরুন ধরুন এই দিল্লি থেকে খুব বেশি দূরে যায়নি। কোথাও হচ্ছে মথুরাতে গেছে, আর একটা ধরুন এইদিকে হয়তো পাঞ্জাবের দিকে গেছে বা হরিয়ানার দিকে গেছে। তা এরকম এইরকম যদি যখন কাছাকাছি থাকে, তখন ওই যে রিজিয়নটা তার মধ্যে যে কিছু ইয়ে থাকতে পারে, কমন রিজিয়ন থাকতে পারে। এই কমন রিজিয়নটা হচ্ছে জিন ফ্লো এর পাথ। তারা ওইটার মধ্যে দিয়ে কমন রিজিয়নে কিছু ইন্টারব্রিডিং হতে পারে, এবং সেই যে জিন ফ্লো গুলো আসতে পারে একে অপর জিন পুলের মধ্যে, মাঝে এই জিনিসগুলো আসতে পারে। এইটা হচ্ছে এইটা হচ্ছে ব্যাখ্যা, এবং এই কারণেই আমরা এই দুটো হোমো সেপিয়েন্স আর ডেনিসোভানস, এদেরকে আলাদা স্পিসিস বলে ব্যাখ্যা করি। আলাদা বলে তাদেরকে ডেসক্রাইব করি। আরো একটা জিনিস, হোমো সেপিয়েন্স, এই জিনিসটা আমরা কিভাবে বুঝি, আইডেন্টিফাই করি? হোমো সেপিয়েন্স এর একটা স্কাল পাওয়া গেলে আইডেন্টিফাই করা খুব সহজ। কিভাবে করতে পারেন? মাথার খুলি না, মানে মাথার ব্রেনের সাইজ না, চোখের সাইজ না, কোনো কিছু না। শুধু যে চিন আছে কিনা দেখবেন। যদি ম্যান্ডিবল পান, ম্যান্ডিবলে যদি চিন ব্যাপারটা থাকে, তাহলে এটা অবশ্যই ইট বিলংস টু হোমো সেপিয়েন্স। এই জিনিসটা ডিনোসোফান্স এর মধ্যে, এদেরকে আমরা তা কিভাবে, মানে এদেরকে আমরা ওইভাবে জানি না। কিন্তু তাদের যে জেনেটিক কনফিগারেশন, জেনেটিক এভিডেন্স, এইগুলো দেখে মনে হয় যে হোমো সেপিয়েন্স আর ডেনিসোভানস, এই দুটো জিন পুল, দে ওয়্যার সেপারেটেড, এবং দে ওয়্যার মানে ওরা বহুদিন ধরে তারা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি তারা ইভলভ হয়েছে। এই জিনিসটা বোঝা যায়, এবং দ্যাটস ওয়াই উই কল দেম টু সেপারেট স্পিসিস। সত্যি ভাই। মানে ব্যাপারটা কি রাইট। আমি বোঝাতে পারলাম, নাকি একটু হ্যাঁ। হলো? না, বেশ। আমি আরো ক্লারিটির জন্য বলি যে এখন এই যে নিয়ান্ডারথল বা ডেনিসোভান, এদের সাথে এদের জিন কি আমরা ক্যারি করি কিনা, মানুষের মধ্যে কিছু হলো কি এদের জিন ক্যারি করে কিনা কেউ, বা কমন কিছু ইয়ে আছে কিনা, হ্যাঁ, সেটা যদি একটু অ্যান্সার করতেন অমিতদা। আরেকবার প্রশ্ন করুন। কমন কিছু আছে কিনা বলতে, মানে মানুষ আর ইয়ের মধ্যে, এই মানে হ্যাঁ, ডেনিসোভান। তাদের হ্যাঁ, জিনের মধ্যে, আমি হ্যাঁ, সেটা। সেই জিনিসগুলো দেখি, আমরা কিছু এভিডেন্স দেখি। হ্যাঁ, আমরা হুম। আমরা হচ্ছে এই যে ডেনিসোভানস আর নিয়ান্ডারথালস এর জিনের হুম। কিছু এভিডেন্স আমরা বর্তমান হিউম্যান বিইংস এর মধ্যেও পাই, হোমোসেপিয়েন্স, মডার্ন হোমোসেপিয়েন্স এর মধ্যেও পাই। বিশেষ করে যদি ইউরোপিয়ান হয়, ইউরোপিয়ানদের মধ্যে বেশ কিছু এভিডেন্স এইগুলো পাওয়া যায়। আচ্ছা,
তাহলে আরেকটু হুম, স্লাইডটা অ্যাডভান্স করি। এখানে বলছে নিশ্চয়ই। যে 400 থেকে 40,000 ইয়ার অ্যাগো এগুলিকে পাওয়া যায়, যে এই ফসিলগুলি পাওয়া যায়। তো এই যে আম, অস্ট্রেলিয়া এবং ইয়ের মধ্যে, আম, এশিয়াতে। এরপরে হোমোসেপিয়ান, মডার্ন হিউম্যান। তাহলে হোমোসেপিয়ান হচ্ছে 300,000 ইয়ার্স অ্যাগো ইন আফ্রিকা। কমপ্লেক্স টুলস, আর্ট, ল্যাঙ্গুয়েজ migrated globally, replacing or interbreeding with other species. তাহলে এই সময় যত স্পিসিস ছিল সবগুলি সবগুলি তো রিপ্লেস হয়ে গেছে, বলছে ইন্টারব্রিড করেছে এবং রিপ্লেস হয়ে গেছে। কারেক্ট। এখানে তো লিখেছেন যে রিপ্লেসিং অর ইন্টারব্রিডিং, ওকে? মানে অনেকেই বলে যে রিপ্লেসিং, ইন্টারব্রিড নয়, হ্যাঁ? হ্যাঁ, এখন এটা অনেকটা ডিপ্লোম্যাটিক ব্যাপারও আছে সেখানে। তো আমার মনে রাইট। হয় আ আমার মনে হয় রিপ্লেসিং না, হয়তো মানে আ ইন্টারব্রিডিং না, রিপ্লেসিং ই হয়তো করেছিল এরা। হ্যাঁ? বা কোনো হ্যাঁ, একটা ওগুলি তো বোধহয় কম্পিটিশন তো ছিলই, বুঝছেন? রাইট। এবং এই যে যেমন আমরা অন্যান্য পশু পাখি যেমন দেখি, যেমন বেড়ালের, আহ, বাঘ, চিতাবাঘ এরকম থাকে, হুম, মানুষের এরকম কিছু নাই, তাই না? হুম, কাছাকাছি হুম, 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 এই হুম, ধরনের কোনো, কারেক্ট, কারণ মানুষ এক্সাক্টলি। এত বেশি কম্পিটিটিভ যে তার ধারে কাছে কোনো ইয়ে, যে স্পিসিস গুলি থাকতে এই পারে যে না। রামায়ণের গল্প, এই রামায়ণের গল্প হ্যাঁ, আমারও কিন্তু মনে হয় ওরকমই একটা গল্প, বুঝলেন তো? যে একটা রেস, হ্যাঁ, তারা এসে হ্যাঁ, আরেকটা রেসকে পুরো মানে নিশ্চিহ্ন করে দিচ্ছে। পুরা, হ্যাঁ। মানে হ্যাঁ, পুরো রিপ্লেস করে দিচ্ছে, হ্যাঁ? এই জিনিসটা আমারও মনে হয় যে সেই সময় তখন থেকে মানে রামায়ণের গল্পও কিন্তু খানিকটা এরকমই অ্যাকচুয়ালি। যে সে এখন রাম জিতে গেছিল বলে হয়তো সেরকম রেখা হয়েছে। তা রাম ছিল কিনা সেটা আমি বলছি না। মানে এটা আমি রূপকার্থেই বলছি আরকি। তো এটাও আমার মনে হয় যে ওরকম হয়তো কিছু একটা হয়েছিল। তো সেই গল্পটাকে ওরা ওরকমই রং-টং চড়িয়ে লিখেছে। তো ওটাও একটা রিপ্লেসিং এরই গল্প কিন্তু। হ্যাঁ, ঠিক বলছেন। যে কারণে আমরা দেখি যে নিয়ান্ডারথল বিলুপ্ত হয়ে গেছে, ডেনিসোভান্স বিলুপ্ত হয়ে গেছে, এক্সাক্টলি। হোমোসাপিয়েন্স টিকে আছে এরা। এবং এখানে হচ্ছে মাইলস্টোন অফ আওয়ার জার্নি। তো ডেভেলপমেন্ট অফ টুলস 2.5 মিলিয়ন ইয়ার্স এগো। এরপর হচ্ছে ম্যাস্টারি অফ ফায়ার 1 মিলিয়ন ইয়ার্স এগো। এরপর এগ্রিকালচার, এইটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। 10,000 ইয়ার্স এগো আমরা দেখতে পাই যে শুধু হান্টার্স গ্যাদারার্স না, এই আমরা যে গাছপালা থেকে খাদ্য আমরা গ্রো করতে পারি সেটাও মানুষ জেনে গেছিল, শিখে গেছিল। ওই কারণে তারা এগ্রিকালচারের দিকেও তাদের যে ইয়ে আছে, সে টুলস তৈরি এবং আগুন তৈরি শুধু না, তারা এগ্রিকালচারের দিকেও আহ, দক্ষতা অর্জন করে ফেলেছিল এই সময়। এই হ্যাঁ, যে এগ্রিকালচার নিয়ে কথা বললেন, এই এগ্রিকালচারটা বলে না আমি একটুখানি বেরোবো, হ্যাঁ? তারপর জি, আপনি জি, বাঁশবাড়ির বাড়ির সাথে কিছুক্ষণ কথা বলুন, আমি তারপর আবার সুযোগ পেলে আসছি। কেমন? হ্যাঁ, শিওর, এই শিওর। এই এগ্রিকালচার যখন মানুষ যখন এই এগ্রিকালচার নিয়ে শুরু করলো আরকি, তখন মানুষের একটা সমস্যা দেখা দিল। কি বলুন তো? তাদেরকে এক জায়গাতে থাকতে হতো। তারা যতদিন হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। হান্টার গ্যাদারার ছিল, এই হান্টার হুম, গ্যাদারার থাকার সময় তারা কিরকম ওই এক জায়গায় থাকতে হতো এরকম না। তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারত। তা তারা পশুপালন তখন করত না। তাই জন্য তাদের যে জুনোটিক ডিজিজ গুলো যেগুলো হচ্ছে এই যেমন ধরুন এই বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু এই সমস্ত জিনিসগুলো তাদের খুব একটা হতো না। তারা আর ২ নম্বর ব্যাপার হচ্ছে যে এই হান্টার গ্যাদারাররা ছোট, ছোট গ্রুপের মধ্যে থাকতো। তাই জন্য তাদের মধ্যে কমিউনিকেবল যে সমস্ত ডিজিজ গুলো এগুলো কম হতো। কিন্তু যেমনি এগ্রিকালচার শুরু করলো, এই এগ্রিকালচার শুরু করার সাথে, সাথে তাদেরকে একটা জায়গায় থাকতে হতো, একটা জায়গায় সেটেল হতে হতো। যতদিন না এই যে শস্যগুলো থেকে যেগুলো হচ্ছে ওরা চাষ করেছে, সেগুলো থেকে যতক্ষণ না খাবার-দাবার পাচ্ছে, ততদিন তো কিছু খেয়ে থাকতে হবে। তাই জন্য তারা এই পশুপালনও শুরু করল। এইটা তো একটা সমস্যা হলো। এটাতে সমস্যা হচ্ছে যে তাদেরকে তাদের ওই যে ফুডের যে ডাইভার্সিটি, খাবার-দাবারের যে ডাইভার্সিটি তারা যখন হান্টার গ্যাদারার ছিল, তখন যে ডাইভার্সিটি ছিল, বনে বাদারে থাকতো তার যে ডাইভার্সিটি, এই ডাইভার্সিটিটা ফুড ডাইভার্সিটিরও কমে গেল। এই ডাইভার্সিটিটা কমে যাওয়া মানে এই ডাইভার্সিটিটা ছিল যখন, তখন মানুষের মধ্যে যখন মিউটেশন হলো, মানুষের মধ্যে যখন এই ভিটামিন সি তৈরি করাটা যখন বন্ধ হয়ে গেল, তাদেরকে যখন খাবার-দাবার থেকে ভিটামিন সি তৈরি করতে শুরু হলো, বা হচ্ছে যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো যখন পেতে আ মানে আ ওদের যে মেকানিজম গুলো যখন ডিপেন্ডেন্সি গুলো আস্তে, আস্তে বাড়তে শুরু করলো, বুঝলেন? মানে আমি যেটা বলতে চাইছি যে
ওই যখন আচ্ছা এখানে একটুখানি এদিক ওদিক করলাম আরকি ব্যাপারটা। তা ভিটামিন সি এর মানুষের মধ্যে যে ভিটামিন সি এর যে জিনটা সেটা একটা সিউডো জিন হয়ে গেছে এখন। তাই সেখানে সমস্ত পাথগুলো থাকলেও ও ওই একটা পাথ আছে যেটা কাজ করে না। তার জন্য মানুষ ভিটামিন সি কে সিনথেসিস করতে পারে না। ওটাকে বাইরের খাবার থেকে নিতে হয়। তা মানুষ সেই জিনিসটিকেও সারভাইভ করেছিল। কিন্তু যখন এই এগ্রিকালচার তৈরি করতে শুরু করলো, এই এগ্রিকালচার মানুষকে কিছুটা ডিপেন্ডেন্ট করে তুললো। কিসে ডিপেন্ডেন্ট করলো? খানিকটা অর্থনীতির উপরে খানিকটা ডিপেন্ডেন্ট করলো বলতে পারেন। তখন থেকেই অর্থনীতি ব্যাপারটা তখন থেকেই শুরু হলো। তাই এই এগ্রিকালচারটা যদি কোনো রকম বন্যা হয়, খরা হয়, তাহলে মানুষ সমস্যায় পড়তে শুরু করলো। যেটা কিন্তু যতদিন হান্টার গ্যাদারার ছিল ততদিন সমস্যায় পড়েনি। ২ নম্বর ব্যাপার হচ্ছে ওরা যখনই একটা জায়গায় বসতি স্থাপন করতে আরম্ভ করলো, তারা ঘরবাড়ি বানাতে শুরু করলো। তারা কাছাকাছি অনেকজন থাকতে শুরু করলো। তারা আ এবারে হচ্ছে তাদের বাচ্চা-কাচ্চা হলো। সেই বাচ্চা-কাচ্চাগুলো বড় হয়ে আবার বাচ্চা-কাচ্চা হলো। তাহলে সেখানে খুব কম জায়গার মধ্যে অনেক বেশি মানুষ থাকা শুরু করলো। তাদের মধ্যে এই কমিউনিকেবল ডিজিজ গুলো সেগুলো আস্তে, আস্তে বাড়তে আরম্ভ করলো। তো এইটা যে একটা যে ইয়ে, একটা যে আ আচ্ছা কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে যেমন সূর্যশিশির হ্যাঁ, কলসপত্রী আ প্রাণী, পোকা-মাকড় শরীরে পুষ্টির রস শোষণ করে। বিবর্তন কিভাবে হলো? নট এক্সাক্টলি সিউর। দেখতে হবে কিভাবে হলো। তা এটা পড়ে বলতে হবে। হ্যাঁ? আমি এটা ভাবিনি কখনো। তো যাই হোক, এই এগ্রিকালচারাল যে আ ইভলিউশন এইটা মানুষকে অবশ্যই একটা সময় দিয়েছিল। সেটা হচ্ছে আর্ট এই বা ল্যাঙ্গুয়েজ বা ধরুন এই কি বলে? গান, বাজনা চর্চা, সংস্কৃতি চর্চা এই কাজগুলো how was agriculture invented? এগ্রিকালচার মোস্ট প্রবাবলি ওরা বুঝতে পেরেছিল যে কতগুলো গাছ থেকে খুব সহজে খাবার-দাবার পাওয়া যায় এবং তারা সেইগুলোকে আ সিলেক্ট করে তারা আ সেগুলোকে কাল্টিভেট করতে শুরু করে আরকি। কাল্টিভেট মানে সেগুলোকে গ্রো করতে শুরু করে। সেইভাবেই হয়তো এগ্রিকালচার শুরু হয়েছিল। এগ্রিকালচার ইনভেন্ট করাটা খুব যে ক্রুশিয়াল সেরকম না। পরবর্তীকালে সেইগুলো যে ফার্টিলাইজ করতে হবে, একটা জায়গা লাগবে সেইরকম যে মানে সেরকম হচ্ছে হাই ইল্ডিং যে আ এই যে ইয়েগুলো সেগুলোকে যেগুলো যে গাছগুলো সেগুলোকে সিলেক্ট করতে হবে। এগুলো হয়তো পরে ধীরে ধীরে এসেছে। এগ্রিকালচার ইনভেনশন হয়তো খুব ডিফিকাল্ট কিছু না। এটা যে জিনিসটা পছন্দ হয়, যে গাছটার ফল পছন্দ হয়, সেই গাছের ফলগুলোকে একটু বেশি করে চাষ করতে হবে বা সেগুলোকে একটু বেশি জায়গায় দিয়ে আ পছন্দ করে সেই গাছগুলোকে বাড়তে দেয়া, এইটা তো সবাই করতে পারে। এটার মধ্যে খুব বেশি যে ক্রুশিয়াল ব্যাপার আছে সেরকম না। কিন্তু এগ্রিকালচার যখনই হলো মানুষের লাইফ অনেক বেশি ক্রুশিয়াল হতে শুরু করলো। তখন থেকেই হচ্ছে ফিন্যান্স, তখন থেকেই হচ্ছে ধীরে ধীরে এই রাজ্য, আ তারপর হচ্ছে একজন অথরিটি এই সমস্ত জিনিসগুলো ধীরে ধীরে তখন থেকে আসা শুরু হয়। আর ইয়েতে এই ইউভাল নোয়া হ্যারারির বইতে এই পার্ট গুলো যে এগ্রিকালচার কিভাবে শুরু হলো, হাউ ইট কমপ্লেক্সড মানে এই কমপ্লেক্সিটি কিভাবে বাড়লো মানুষের ইয়েতে তা সেই জিনিসগুলো খুব সুন্দর ব্যাখ্যা করেছে সত্যেন্দ্র ভাই। রাইট। আর এগ্রিকালচার মানুষ হয়তো খেয়াল করেছে যে একটা গাছের ডাল পুঁতে দিলে আরেকটা গাছ হয়ে যাচ্ছে বা বীজ ফেলে মানে ফল খেয়ে ফেলে দিলে ওখান থেকে আবার গাছ হয়ে যাচ্ছে। তো এই অবজারভেশন গুলি থেকেই তারা ধীরে ধীরে কাল্টিভেশন শুরু করছে যে গাছগুলি আমরা এক্সাক্টলি। আর একটা জিনিস অমিত ভাই, আমি একটা অনেক আগে একটা আর্টিকেলে পড়ছিলাম। আমারই একজন খুব পরিচিত একজন ঘনিষ্ঠ একজন দিছিল, মানে মানে একটা বই দিছিল। আমি তো আর ওই বিষয়ে ইন্টারেস্টেড না, তো কিছু অংশ পড়ছিলাম। সেইখানে একটা জিনিস আমি লেখা দেখতে পাইছিলাম, এই বিবর্তনের ক্ষেত্রে মানুষ যখন ওই যে চাষাবাদ শিখলো, মানে চাষাবাদের ধারণা বা চাষাবাদের উপকারিতা সম্পর্কে যখন মানুষ জানতে পারলো, তখন ওই যে এর পর থেকে যখন মানুষরা যাইতো তখন একটা সমস্যা ছিল না, কিন্তু চাষাবাদের পরে একটা সমস্যা শুরু হইলো, সেটা হইলো এই চুরি চামারি। হ্যাঁ, মানে একজনের সম্পদ আরেকজন জোর করে নিয়ে যাওয়া। এটার কারণ হয়ে দাঁড়াইছিল, কারণ কেউ কেউ তখনও শিকারে যাইতো, কোনো কোনো ব্যক্তি বা দল, তারা যখন শিকার পাইতো না, তখন ওই যারা চাষাবাদ করে সম্পদ আছে বা যাদের কাছে খাবার আছে, তাদের খাবার তারা লুট করতো। এইরকম ব্যাপারটা, মানে এই যে মানুষে যে একজন আরেকজনের সম্পদ ছিনায় নেওয়ার বিষয়টা, এটা ওই চাষাবাদের পর থেকেই মূলত আসে। কারেক্ট। ঠিক বলছেন। হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন। এটা হতেই পারে কিন্তু মানে এটা ভেরি লাইকলি। আরেকটা জিনিস হচ্ছে যে এই চাষাবাদ যখনই শুরু করে, যখনই কমপ্লেক্স হতে শুরু করে, তখন এই যে নীল নদের ধারে
নীল নদ তো বন্যা হতো। এবার সেই ধারে, ধারে হচ্ছে লোকজনের চাষের জমি থাকতো। এই বন্যা হলে তখন তো আর এই মার্কিং গুলো আর থাকতো না। তো বন্যা সরে গেলে তখন তাদের আবার ওই মার্কিং গুলো করতে হতো। যে আরে কার কতটা জমি ছিল। এই সমস্ত থেকেই ধীরে, ধীরে জ্যামিতি আ যে ওই কার আয়তন নির্ণয় করা এই সমস্ত জিনিসগুলো কমপ্লেক্সিটি গুলো তাদের মধ্যে আরো বেশি করে আসতে শুরু করে। বুঝেছেন? তা এক্সাক্টলি হ্যাঁ, ঠিক বলছেন। এগুলি এখনো আছে বাংলাদেশে যে চর দখল করে। এখন না হয় আমরা ওই গুগল-টুগল ইয়ে দিয়ে জায়গা জমি মার্ক করা যায়। তো আগে তো দখল করে বসে থাকতো। মনে করেন যে এই যে চর হইছে, নদী ছিল ভেঙে গেছে, অথবা নদী আবার নতুন করে চর হইছে। তো ওই জায়গায় যে আগে যাইতে পারবে, যে দখল করতে পারবে তার জায়গা হয়ে গেছে। হ্যাঁ, তখন তো আর হুম, ভূমি রেকর্ড ছিল না। হুম, এক্সাক্টলি তো ঠিকই বলেছেন। এইটা ঠিক আছে হুম, আমি একটুখানি বেরোলাম তাহলে। হ্যাঁ, আপনার কথা আচ্ছা বলুন। ঠিক আবার ঠিক আবার আছে। যদি সুযোগ পাই অমিতা, আসছি। হ্যাঁ হ্যাঁ, অমিতা, আমরা নেক্সট উইকে যদি আপনার হুম, সময় হয় আমরা কোয়েশ্চেন আনসার পর্ব করবো আর কি। এই স্লাইডগুলি শেষ, বেশ, আমার এটাই শেষ। তাহলে নেক্সট বেশ। যে হ্যাঁ ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ আজকে জয়েন হওয়ার জন্য, আমাদেরকে হ্যাঁ, নিশ্চয়ই সময় আমরা দেওয়ার জন্য। কোয়েশ্চেন আনসার করতে পারি। আর আমি একটা হুম, আপনার এই আপনি বলাতে আমি একটা YouTube চ্যানেল একটা বানিয়েছি। ঠিক আছে? আমি শেয়ার করব। আচ্ছা হ্যাঁ? আচ্ছা সেইখানে হচ্ছে ভিডিও ঠিক কিছু, কিছু আপলোড করা শুরু করেছি। আপনাকে আমি ট্যাগ করছি সবকটা ভিডিওতে। আপনি দেখেছেন হয়তো। তা আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি ঠিক আছে ঠিক আছে। YouTube এ বলছি না। আমি Facebook এর ভিডিওগুলো কিন্তু হয়তো দেখেছেন হয়তো রিসেন্টলি কতগুলো আপলোড ফেসবুকে করেছি। দেখেছি, রাইট, ফেসবুক গুলি বেশ। দেখেছি। হ্যাঁ YouTube এগুলো এই সেমই আপাতত করেছি আরো কিছু করব হ্যাঁ, হয়তো। কেমন? তাহলে তা চ্যানেলটার দেখা যাক। লিংক দেন, আমি বেশ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। হ্যাঁ বেশ। অবশ্যই। ওকে, ঠিক থ্যাংক আছে? ইউ সো মাচ আজকে আমাদেরকে থ্যাংক ইউ সো সময় মাচ। দেওয়ার জন্য। আপনি বাসবিরি ভাইয়ের সাথে কথা বলুন ততক্ষণ। আমি হ্যাঁ বেরোলাম তাহলে। অবশ্যই, কেমন? জি বেশ। জি, ভালো আচ্ছা। থাকবেন, আপনিও। শুভকামনা। জি, থ্যাংক ইউ। তাহলে আচ্ছা হ্যাঁ নেক্সট আমরা কমন কোয়েশ্চেন আনসার করব বিবর্তনের উপরে।